আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, তোমাদের সাথে লেকচার 2 নিয়ে কথা বলবো সমাসের, তোমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের। এটার দুটো লেকচার। আমরা লেকচার 1 নিয়ে কথা বলছি, এখন হচ্ছে লেকচার 2। এবং পেয়ার লেকচারের ক্ষেত্রে সবসময় বলি প্রথমটা দেখে তারপরে দ্বিতীয়টা দেখবা, তাহলে তোমার বুঝতে বেশি সুবিধা হবে। চলো আমরা শুরু করছি। এখানে একটু দেখো, বিগত বছরের অ্যানালাইসিস, এটা আমি আগের ক্লাসেও দেখাইছি 1 নম্বরে। আবার তোমাকে মনে করাই দিচ্ছি যে এখান থেকে গত 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকে প্রশ্ন আসছে 7 বার। সুতরাং এই টপিক কত বেশি ইম্পর্টেন্ট সেটা বলার অপেক্ষা রাখে না। সবসময় স্টার দিয়ে যে আমরা সব বুঝাইতে পারি এমন না, এটা 3 স্টার না, এটা আরো বেশি স্টার। ঠিক আছে, মাথায় রাখো আর কি। এরপরে হচ্ছে আমরা যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলে 3টে স্টার দিয়ে, বেশি দেই না। যদি আরো বেশি দেয়া যেত দিতাম আর কি। বাকিগুলো দেখে নিও, বলেছি আগের ক্লাসেও। চলো শুরু করি। কোনটি অলুক দ্বন্দ্বের উদাহরণ নয়? ঘরে বাইরে, পথে ঘাটে, তেলে বেগুনে, তেলে ভাজা। আচ্ছা, এখন অলুক আছে হচ্ছে তিনটা অলুক আছে। আসো, তিনটা অলুক আগে একটু দেখে নাও। দেখো, এপাশে রাখলাম অলুক দ্বন্দ্ব, এখানে রাখলাম অলুক তৎপুরুষ, আর এখানে রাখলাম অলুক বহুব্রীহি। এখন সবগুলোই অলুক। অলুক কথার যে সেন্স এটা আমরা জানি। অলুক শব্দের অর্থ হচ্ছে যেখানে বিভক্তি লোপ পায় না, এটা হচ্ছে অলুক কথার অর্থ। তাহলে আমরা এখান থেকে শিখব অলুক মানে হচ্ছে যেখানে বিভক্তি লোপ পায় না। বিভক্তি যদি বহাল থাকে তখন সেটাকে অলুক বলা হয়। এখন এখানে উত্তর হচ্ছে তেলে ভাজা। বাকিগুলোতে দেখো তেলে বেগুনে, দুই পাশেই এ বিভক্তি, পথে ঘাটে দুপাশেই এ বিভক্তি, পথে ঘাটে দুই জায়গাতেই, ঘরে বাইরে দুপাশে দেখো এ বিভক্তি। এখন আমি এখান থেকে উত্তর বুঝতে পারলাম, তেলে ভাজা, এখানে তেল এ, তেল যোগে তেলে, আর এখানে ভাজাতে কোনো বিভক্তি নাই, এই জন্য এটা অলুক দ্বন্দ্বের উদাহরণ নয়। ক খ গ পর্যন্ত অলুক দ্বন্দ্বের উদাহরণ, সিম্পল। এখন বাকি যে একটা ঘটনা থাকে, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি, সবই তো অলুক। এখন আমি যখন বুঝবো, বোঝার সময় আমি কিভাবে এই জায়গাটাতে আমার অ্যান্সারটা আমি নিব, যে কখন অলুক দ্বন্দ্ব হচ্ছে, কখন অলুক তৎপুরুষ হচ্ছে, কখন অলুক বহুব্রীহি হচ্ছে। মামলাটা কঠিন, আবার মামলাটা সহজ। কেমনে আসো দেখাই। এই উদাহরণগুলি আমরা নিলাম ঘরে বাইরে, যেটা পাইছিলা, ধরো এটা নিলাম ঘরে বাইরে। তারপরে কি ছিল? পথে ঘাটে ছিল না? আহ পথে ঘাটে, হ্যাঁ, পথে ঘাটে। তারপরে ধরো তেলে বেগুনে, সে তেলে বেগুনে জ্বলে উঠলো, তেলে বেগুনে। এবারে চলো তৎপুরুষে নিলাম গরুর গাড়ি। তারপরে ধরো হচ্ছে সোনার তরী, তোমাদের যে কবিতাটা আছে, সোনার তরী। তারপরে ধরো হচ্ছে নিলাম ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা। এখান থেকে নিলাম মনে করো মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি নিলাম, মাথায় পাগড়ি। তারপরে ধরো নিলাম হচ্ছে গলায় গামছা। তারপরে ধরো নিলাম হচ্ছে হাতে বেড়ি। তিনটা তিনটা করে উদাহরণ নিচ্ছি। এখন এটা তোমার খুব ফাইনেস্ট একটা লেসন হতে যাচ্ছে, যদি তুমি মন দিয়ে বুঝতে পারো, শিখতে পারো এই জায়গাটা। দেখো, সবগুলো অলুক। আমি কি করে ডিফারেন্সিয়েট করব কোনটা কোন রকমের অলুক? ওইটা দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি। এখন আসো দ্বন্দ্ব সমাসে, দেখো পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, উভয় পদে বিভক্তি বিদ্যমান, রাইট? তাহলে আমি এখান থেকে নিলাম দ্বন্দ্ব সমাসে, দ্বন্দ্ব সমাসে উভয় পদে বিভক্তি বিদ্যমান। দ্বন্দ্ব সমাসে কি পদে? উভয় পদে বিভক্তি বিদ্যমান।
আর এখানে দেখো গরু সোনার ঘিয়ে এ পাশে নাই, গাড়ি তরি ভাজা এ পাশে নাই, তাহলে এখানে দেখো শুধু পূর্বপদে বিভক্তি। ঝামেলা হলো এখানেও পূর্বপদে বিভক্তি, মাথায় গলায় হাতে, তাহলে এখন ক্যারাবেরা হয়ে যাবে। না, ক্যারাবেরা আমরা সলভ করে ফেলবো, আসো দেখাই। অলোক তৎপুরুষ অলোক বহুব্রী, আমি এখানে বললাম অলোক তৎপুরুষের ক্ষেত্রে বললাম যে পূর্বপদে বিভক্তি, কারণ আমি জানি তৎপুরুষ সমাস হবে বিভক্তি লোপ পেয়ে, না পাওয়ার কারণে আমরা অলোক বলছি, পূর্বপদে বিভক্তি থাকে। আর এখানে দেখো পূর্বপদেই বিভক্তি, তবে ভাইয়া বহুব্রী সমাসের একটা চিরকালীন নেচার আছে। নেচারটা কি? নেচারটা হলো যা বলে তা বোঝায় না, আর যা বোঝায় তা বলে না। বহুব্রী সমাস যা বলে তা বোঝায় না, আর যা বোঝায় তা বলে না। বুঝো না এই কথাটা? নীলকণ্ঠ, দেখো একটা সমাসের দিকে তাকাও, নীলকণ্ঠ, এই নীলকণ্ঠ এই শব্দটার অর্থ হচ্ছে শিব। তারপরে তুমি শিখছো বিনা পানি, এর অর্থ হচ্ছে সরস্বতী। তারপরে যেমন ধরো দশানন মনে করো, রাবণ, বহুব্রীতে পৌরাণিক প্রভাব অনেক বেশি। তারপরে মনে করো 10 গজি, এটার অর্থ হচ্ছে ধুতি। তাইলে অথবা মনে করো যে আমি বললাম 12 হাতি, এই নিচের গুলো সংখ্যাবাচক বহুব্রীহি আর কি, 12 হাতি সংখ্যাবাচক বহুব্রীহি। আর এগুলো ঈদ নীলকণ্ঠ বিনা পানি একটা উপর, ওটা সমানাধিকরণ, এটা ব্যধিকরণ। আচ্ছা এখন দেখো, আমি দশানন বললে রাবণ বুঝলাম, 10 গজি বললে ধুতি বুঝলাম, 12 হাতি বললে মেয়েদের শাড়িকে বোঝায়। এখন দেখো তো তুমি যেটা বুঝাইতেছো সেটা কি আসলে বলতেছো? সেটা কিন্তু তুমি বলতেছো না। তুমি বলার সময় একটা বলো, বোঝানোর সময় আর একটা বোঝাও। তুমি বলার সময় নীলকণ্ঠ বলো, নীল কণ্ঠ যার, বিনা পানিতে যার, এগুলো হচ্ছে সমাস, এগুলো সমস্ত পদ। আর অর্থটা হলো এগুলো, নীলকণ্ঠ মানে শিব, বিনা পানি মানে সরস্বতী, দশানন মানে রাবণ, আর 10 গজি মানে ধুতি, 12 হাতি মানে শাড়ি। তাহলে এখান থেকে আমরা এটা বলতেই পারি যে যা বলে তা বোঝায় না, যা বোঝায় তা বলে না। তো এখন এই জিনিসটা একটু মাথায় রেখো, বহুব্রী সমাসের খুব কমন আচরণ, যা বলে তা বোঝায় না, আর যা বোঝায় তা বলে না। মানে আমি সরস্বতী বোঝানোর জন্য বিনা পানি বলেছি, আমি শাড়ি বোঝানোর জন্য 12 হাতি বলেছি। তাহলে বহুব্রী সমাসের অর্থটা হচ্ছে তৃতীয় পদে, এজন্যই বলা হয় পূর্বপদ বা পরপদে তার অর্থ থাকে না, অর্থ হচ্ছে ভিন্ন কোনো পদে। তো এখন আসো এই জায়গাতে এই এই সেন্সটা এখানে অ্যাপ্লাই করি, দেখো তো। তাহলে মাথায় পাগড়ি মানে কি? যেহেতু এটা বহুব্রী সমাস, মাথায় পাগড়ি মানে পাগড়ি মাগড়ি মাথা রাতা কিছুই বোঝাবে না, বোঝায় হয়ে নতুন জামাই, জামাই জামাই মানে বর আর কি, বিয়ে করে না জামাই, সেই বরকে বলা হয় মাথায় পাগড়ি। গলায় গামছা মানে হচ্ছে কৃষক, আর হাতে বেড়ি মানে হচ্ছে আসামি। তাহলে এখন একটু বোঝার চেষ্টা করো তো, আসামি বোঝানোর জন্য তুমি আসামি বলছো, তুমি বলছো হাতে বেড়ি। কৃষক বোঝানোর জন্য তুমি কৃষক বলছো, তুমি বলছো গলায় গামছা। এরপরে জামাইবাবু মাথায় পাগড়ি দিয়ে নাচতে নাচতে মরহুম হওয়ার জন্য চলছে আর কি। ওই যে পুরুষ মানুষ দুই রকম, জীবিত বিবাহিত। ঠিক আছে? তো পুরুষ দুই রকম, জীবিত বিবাহিত। সে জীবিত থেকে বিবাহিত হওয়ার জন্য অতি আনন্দে মাথায় পাগড়ি দেওয়া যাচ্ছে, তো সে হলো জামাই মাথায় পাগড়ি। তাহলে বলো, মাথায় পাগড়ি দিয়ে জামাই মিন করেছো, গলায় গামছা দিয়ে ঠিক বলছো কৃষক, হাতে বেড়ি দিয়ে বলছো আসামি। তাহলে তুমি যা বলছিলে সেটা বোঝাও নাই, আর যা বুঝাইছিলে সেটা তুমি বলো নাই। এটা বহুব্রী সমাসের আচরণ। তাহলে এখান থেকে পার্থক্য করব যে অলোক দ্বন্দ্বে উভয় পদে বিভক্তি থাকবে, অলোক তৎপুরুষ ও অলোক বহুব্রীতে শুধু পূর্ব পদে বিভক্তি থাকবে। তবে পার্থক্য হলো বহুব্রী সমাস অর্থগত দিক থেকে সে তৎপুরুষ হোক আর দ্বন্দ্ব হোক আর বাকি যত সমাস আছে সবার সাথে একটা পার্থক্য করে ফেলে। এটা ডেফিনেটলি বহুব্রীহি, কারণ ভিন্ন অর্থকে নির্দেশ করেছে। অলোক বলেছে এই কারণে যে বিভক্তি লোপ পায় নাই, বিভক্তি লোপ না পাওয়ার কারণে বলেছি অলোক। আর সে বহুব্রীহি ছিল, বহুব্রীহি আছে। কথা বুঝছো? তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম অলোক দ্বন্দ্ব কেন এগুলো অলোক দ্বন্দ্ব হয়েছে, ওটা কেন অলোক দ্বন্দ্ব নয়।
তার পাশাপাশি তিনটা অলুকের পার্থক্য আমরা বুঝে নিলাম। এখন আসো বই পড়া। এটা কোন সমাসের উদাহরণ? অব্যয়ভাব, তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয়। বই পড়া মানে হচ্ছে বইকে পড়া। বই পড়া মানে হচ্ছে বইকে পড়া। তো বইকে পড়া যদি হয় বইকে পড়া, তাহলে এখানে বিভক্তি হচ্ছে কে, এর মানে হচ্ছে তোমার দ্বিতীয় তৎপুরুষ। এখন প্রশ্ন আসে যে তৎপুরুষের বিভক্তির যে চিহ্নগুলো, যদি এখন নতুন ব্যাকরণে বিভক্তির চিহ্নের যে সেন্স ওটা আলাদা হয়ে গেছে, এখানে বিভক্তি অনুসর্গের একটা মারপেজ তৈরি হয়েছে, সেটাও তোমাদের জানাই দিই, নইলে এখানে এসে তোমরা বিশাল ঝামেলায় পড়বা। এখন কিভাবে করা হয়, আগে কিরকম ছিল, আগেরটা আমি লিখি। আগে প্রথমে বলতে শূন্য আর অকে বুঝাইতো, আর দ্বিতীয় বলতে কে, রে আর এরে কে বোঝায়। তারপরে তৃতীয়া মানে হচ্ছে দ্বারা, দিয়া আর হচ্ছে কর্তৃক। তারপরে চতুর্থী মানে হচ্ছে দ্বিতীয়ার মতো, মানে কে, রে, এরে। এখন দেখো তো দ্বিতীয় আর চতুর্থী কেমন হয়ে গেল, একই রকমের হয়ে গেল না? তাহলে এখানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, রাইট? আচ্ছা দেখাচ্ছি। তারপরে ধরো পঞ্চমী। পঞ্চমী হলো হতে, থেকে, আর চেয়ে। তারপরে হলো ষষ্ঠী। ষষ্ঠী কেমন, র আর এর। তারপরে সপ্তমী কেমন, সপ্তমী হলো এ, ইয়, তে, এতে। এখন মনোযোগ দাও, একটু গভীরভাবে বোঝো ব্যাপারটা। নতুন ব্যাকরণে এখান থেকে অনেক বেশি ফিল্টারিং করা হয়েছে, কমায় ফেলা হয়েছে। কিভাবে কমাইছে? নতুন ব্যাকরণে বলছে এই দ্বিতীয় চতুর্থী দেখতে একরকম, তো এখানে একটা থাকলেই হয়, দুইটা দিয়ে দরকার কি? ভালো মতো বুঝবা। আবার বলছে তৃতীয় আর পঞ্চমী হচ্ছে অনুসর্গ, আর প্রথমটা মানে শূন্য। মানে আমি কেটে দিয়ে বুঝাই, তোমার কাছে 0 টাকা আছে, এর অর্থ হচ্ছে তোমার কাছে কোনো টাকাই নেই। তাহলে শূন্য বিভক্তির অর্থ হলো এখানে আসলে কোনো বিভক্তিই নাই, এটা হচ্ছে শূন্য বিভক্তির অর্থ। এরপরে দেখো তোমার এখানে হচ্ছে তৃতীয়া আর এখানে হচ্ছে পঞ্চমী, এই দুইটার একটা কমন পরিচয় আছে, সেটা হচ্ছে অনুসর্গ। তোমাদের ব্যাকরণের শব্দ শ্রেণীতে ভাইয়া অনুসর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এটাকে বলা হয় প্রেপোজিশন, রাইট? তাহলে যেটা অনুসর্গ সেটা বিভক্তির কাতারে কি করে থাকে, এই বলে তারা এটাকে বাদ দিছে। এখন দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে দুইটা যদি একই রকমের হয়, তাহলে একটাকে বাদ দিয়ে দিলেই হয়, দিছে এটারে বাদ। কথা কি বুঝছো? এখন থাকে কি বিভক্তির চিহ্ন। আগে তো আমরা বলছি যে বিভক্তি দুই প্রকার, শব্দ বিভক্তি আর ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি আর দুটো নাম আছে, নাম বিভক্তি বা কারক বিভক্তি। এখন এখানে আইসা নতুন মডার্ন সেন্সে এরকম দ্বিতীয়, পঞ্চমী, সপ্তমী এসব বলে না। এখন বলে বিভক্তির চিহ্ন 3 রকমের, কে, রে, এরে, র, এর, এ, ওতে, এতে, এমনটা করে বলে। কোথায় কোথায় কাটছি, কেন কাটছি, এবং যারা বাকি আছে কেন আছে, সমস্ত ব্যাখ্যা তোমাকে দিয়ে দিলাম। এখন বলে বিভক্তির চিহ্ন কিরকম বলে, কে, রে, এরে, র, এর, এ, ওতে, এতে, এইভাবে বলে। আগের মতো করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী ওই কাউন্ট এখন আর যায় না, সেই ভেজালের কাউন্টিং এখন আর করে না। কথা বুঝছো? আচ্ছা। তো এখন তুমি যখন তৎপুরুষ সমাস করবা, তোমাদের লেভেলে আবার ওই প্রথমা থেকে সপ্তমী সেটা বহাল আছে এখন পর্যন্ত। তোমাকে এটা শিখাই দেওয়ার অর্থ হচ্ছে এই, তুমি নতুন বইটাই পড়ে আসছো, ওই বইয়ের প্রথম ব্যাচ তোমরাই ছিলা, আমি যদি ভুল না করে থাকি, মাধ্যমিকের। আর এখন তোমাদের যদি কোশ্চেন করে, তাহলে এরকম একটা প্যাচ ঘুষ দিয়ে করতে পারে। ওই বইটা 21 সাল পর্যন্ত বহাল ছিল। 22-এ যারা হচ্ছে তোমার পরীক্ষা দিছে এসএসসি, ওই হচ্ছে নতুন বইয়ের প্রথম ব্যাচ। এরপরে মনে হয় এখন তোমরা, ঠিক না? ওই বইটা 21 সাল পর্যন্ত বহাল ছিল, এরপরে আর নাই ওই বইটা, আগের বইটা। যাই হোক, তো এখন নতুন সেন্স যেটা, এটা একটু জেনে রাখলা, যেভাবে প্রশ্ন আসে যেন কাজে লাগাইতে পারো। তো বই পড়া, বইকে পড়া, যেহেতু কে যুক্ত হয়েছে, কে বিভক্তি, এই জন্য দ্বিতীয় তৎপুরুষ বা তৎপুরুষ। আর ওই বইতে এখন নতুন ব্যাকরণ যেটা মাধ্যমিকের, সেখানে বলছে বিভক্তি এবং অনুসর্গ যোগে তৎপুরুষ সমাস হয়। বিভক্তি আর অনুসর্গ যে এটার কথাও বলছে। তৎপুরুষ হওয়ার জন্য সবগুলি লাগে, বাদ কিন্তু না একটাও, সবই লাগে। ওই এগুলাকে বলে বিভক্তি, আর এই দ্বিতীয়, তৃতীয় আর পঞ্চমীকে বলে অনুসর্গ। এখন চতুর্থের দ্বিতীয় আর মারপ্যাচ, এটাকে কি করে সলভ করবা? এখানে একটু দেখাই এই জায়গাটাতে, হ্যাঁ, আলাদা করে নিচ্ছি না। যদি
কে, রে, এরে থাকে তখন তার দ্বিতীয় তৎপুরুষ বলা হয়। আর যদি জন্য বা নিমিত্ত থাকে তখন তাকে চতুর্থী তৎপুরুষ বলা হয়। এই হচ্ছে পার্থক্য করার পদ্ধতি। যেমন বাসরের জন্য ঘর, বাসরের জন্য ঘর সমান সমান হচ্ছে বাসর ঘর। আচ্ছা, তারপরে যেমন ধরো ডাকের জন্য মাসুল, ডাকের জন্য মাসুল সমান সমান ডাক মাসুল, চিঠি পাঠাইলে কিছু টাকা পে করতে হয় ওইটা। অথবা আরো প্রচুর উদাহরণ এখানে আছে, হজের জন্য যাত্রা, হজ যাত্রা। হ্যাঁ, তারপরে ধরো বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। এভাবে তুমি শুরু করলে অনেক কিছু করতে পারবা। ছাত্রদের জন্য আবাস, ছাত্রাবাস, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। তো বিয়ে পাগলার বাসর ঘর আমি পাশাপাশি বলি, আজকে একটা বললাম আর কি। ধরো যদি এখানে বলতাম বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, তো যে বিয়ে পাগলা সে বিয়ে করলো, তারপর তার স্থান কই? বাসর ঘরে। আর তারপরে সে কোথায় যাবে? তারপরে সে যাবে পাগলা গারদে। পাগলা গারদে কেন যাবে এখন বলো দেখি, কে বুঝতে পারো? কারণ বিয়ে করছে আর সে পাগলা গারদে যাবে না, এটা কি হইতে পারে? মানে তিনটা কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস। বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। বাসরের জন্য ঘর, বাসর ঘর। পাগলের জন্য গারদ, পাগলা গারদ। বুঝতে পারছো? এ হচ্ছে ব্যাপার। তো দেখো, জন্য বা নিমিত্ত যদি আসে তখন সেটা চতুর্থী তৎপুরুষ হয়। এখন তুমি বল ভাই, আগের ক্লাসে আপনি পড়াইছেন গুরুকে ভক্তি, গুরু ভক্তি চতুর্থী তৎপুরুষ। আমরা ভুলি নাই। গুরুকে ভক্তি, গুরু ভক্তি, ওখানে কে যেটা ছিল এটার অর্থই ছিল তোমার জন্য বা নিমিত্ত, গুরুর প্রতি বা গুরুর জন্য ভক্তি। ওই ব্যাখ্যা আমি ওই জায়গায় দিয়েছি, মনে করে দেখো। এরপরে আসো, তাহলে আমরা এই জায়গাগুলো কভার করে ফেলাইছি, আমাদের আর এখানে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তারপরে আসো বই পড়া, বইকে পড়া। এরপরে উপবন, কোন সমাসের উদাহরণ? উপবন হচ্ছে তোমার অব্যয়ভাব। অব্যয়ভাব, অব্যয়ভাবের সিস্টেমে ছিল কি? উপসর্গ দিয়ে শুরু, উপসর্গ দিয়ে শুরু। এখন বইতে দেখবা অব্যয়ভাবের একটা চমৎকার ডেফিনেশন আছে, খুব সুন্দর করে দেওয়া। সংজ্ঞাটা হচ্ছে এরকম, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে অব্যয় দিয়ে শুরু, অব্যয় দিয়ে শুরু এবং অব্যয়ের অর্থই, অব্যয়ের অর্থই প্রধান থাকে। এরকম একটা ডেফিনেশন তুমি পাবা, অব্যয় দিয়ে শুরু। এখন অব্যয় বলতে কাদেরকে কাদেরকে বোঝায়? আগে লেকচার গুলোতে ভাই তোমাদেরকে এগুলো আলোচনা করেছি, শিখাইছি। অব্যয় বলতে অনেককে নির্দেশ করে, যার কোনো স্বাধীন অর্থ নাই তাকেই অব্যয় বলা হয়। অব্যয় মানে হচ্ছে উপসর্গ। যত উপসর্গ আছে সব অব্যয়। যত অনুসর্গ আছে তারও স্বাধীন কোনো অর্থ নাই, সেও অব্যয় নিঃসন্দেহে। তুমি যতগুলো যোজক পাও, যোজক, এরাও অব্যয়। কারণ তুমি অব্যয় বলতে নর্মালি প্রাথমিক সেন্সে যোজককে বোঝো আর কি, তাই না? তারপরে তুমি যতগুলো প্রত্যয় পাও, এরাও অব্যয়। তুমি যতগুলো লগ্নক পাও, এরাও অব্যয়। এখন এই লগ্নক আবার ক্যাটাগরি আছে, লগ্নকের, লগ্নকের আবার চারটা ভাগ আছে। লগ্নক মানে হচ্ছে বিভক্তিগুলো, এগুলো অব্যয়। লগ্নক মানে হচ্ছে বচন, এগুলোও অব্যয়। লগ্নক মানে হচ্ছে নির্দেশক। আর লগ্নক মানে হচ্ছে বলক। বলক মানে হচ্ছে বক্তব্যকে যেটা জোরালো করে, তোমাকেই তো বলেছি যাওয়ার জন্য, তোমাকেই। হ্যাঁ, তারপরে তোমাকেও আসতে হবে, এই তোমাকেই রসইটা, তোমাকেও আসতে হবে, ওই ওটা, এগুলো হচ্ছে বলক। কেননা এগুলো বক্তব্যকে শক্তিশালী করে বা জোরালো করে। এখন একটু খেয়াল করো তাইলে, আমি যদি এটা না করতাম আর কি, যদি আমি লগ্নক না লিখতাম, আমাকে লিখতে হয়তো উপসর্গ, অনুসর্গ, যোজক, প্রত্যয়, বিভক্তি, বচন, নির্দেশক, বলক, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, 8 রকমের অব্যয় আমাকে দেখাইতে হইতো। আমি এখানে দেখাচ্ছি 1 2 3 4 5 লগ্নক পর্যন্ত, লগ্নকের ভিতরে আবার এগুলো আছে, এটা মাথায় রাখবা। তাহলে অব্যয়ের এখান থেকে ডেফিনেশন কি দাঁড়াইলো? তাহলে ফাইন্ডিংসটা কি? ফাইন্ডিংস হচ্ছে, ফাইন্ডিংস হচ্ছে যে পদের, যে পদের নিজস্ব বা, যে পদের নিজস্ব বা স্বাধীন অর্থ নেই, যে পদের নিজস্ব বা স্বাধীন অর্থ নেই, এটারই অব্যয় বলে, মাথায় রাখবা। সিঙ্গেল অবস্থায় একা থাকলে অর্থ দিবে না। এমন যেমন যেমন ধর আমি বললাম এটা একটা পেন, কলম, অর্থ আছে। এই যে মাথা, একটা সিঙ্গেল শব্দ, অর্থ আছে।
ধরো বললাম স্মার্ট বোর্ড, একটা সিঙ্গেল শব্দ, অর্থ আছে, কিন্তু একটা সিঙ্গেল শব্দ বললাম, ধর আমি একটা বিভক্তি বললাম রে, অর্থ আছে নাই। আমি একটা অনুসর্গ বললাম হতে, অর্থ আছে নাই। আমি একটা উপসর্গ বললাম, ধরো মনে করো এখান থেকে এই উপটা বললাম, বা বললাম বা অনু বললাম, অর্থ নাই। ঠিক এখানে যতগুলো তুমি দেখতেছো প্রত্যেকটাকে তুমি সিঙ্গেল অবস্থায় নাও। বলকের ইটা, নির্দেশকের টিটা, বচনের রাটা, বিভক্তির মনে করো যে যে কোনো কিছু একটা এর নাও, যত কিছুই নাও, দেখবে সিঙ্গেল অবস্থায় অর্থ দিচ্ছে না। তো সিঙ্গেল অবস্থায় যদি একা থাকলে যদি অর্থ না দেয়, তাকে বেসিক্যালি অব্যয় বলে। তোমরা অব্যয় বলে সব যোজককে খালি বোঝো, এবং ও আর অথবা অথচ যেহেতু সেহেতু কিন্তু সুতরাং হয়তো বা নয়তো বা এই পর্যন্তই বুঝো। বাট অব্যয়ের বডিটা অনেক বড়, বিশাল একটা বডি। আচ্ছা, তাহলে অব্যয় ভাব মানে হচ্ছে সব অব্যয় দিয়ে শুরু হবে। আমি তোমাদের বলছিলাম যে অব্যয় ভাব মোস্ট অফ দ্য কেসেস 90% ক্ষেত্রেই এটা অব্যয় দিয়ে শুরু হবে, মানে সরি উপসর্গ দিয়ে শুরু হবে, তাই না? এই যে উপসর্গ দিয়ে শুরু হবে কত পার্সেন্ট ক্ষেত্রে? 90% ক্ষেত্রে, 98% ক্ষেত্রে। আর 2% থাকতে পারে উপসর্গ হবে না, অন্য কোনো কিছু হবে। যেমন যথারীতি একটা অব্যয়ভাব সমাস ছিল নিঃসন্দেহে। এখন আসো এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করি, উপবন কেন অব্যয়ভাব হইলো। এখানে উপবন এই শব্দটাকে তুমি যদি ব্যাখ্যা করো, উপবন হচ্ছে উপ, তারপর হচ্ছে বন। তো আমি বন হলে তো বনই বলতাম, তাহলে বোঝা গেল বন না, বনের মতো, বনের সাথে সাদৃশ্য আছে এমন। একটা বন হওয়ার জন্য যতগুলো বায়োলজিক্যাল বা ইকোলজিক্যাল এলিমেন্টস এর দরকার হয়, সব থাকলে সেটা বন, আর যদি সব না থাকে তো আমরা বলি উপবন। শাখা, উপশাখা, খেয়াল করে দেখো, অনেক ব্যাংকের উপশাখা আছে, খেয়াল করে দেখবা। তাহলে শাখার পরিপূর্ণতার মধ্যে নাই, শাখার আন্ডারে সে কাজ করে, শাখার মতোই তার কাজ কামগুলো, কিন্তু পরিপূর্ণ শাখা সে না। তাহলে উপবনের বন মানে হচ্ছে পরিপূর্ণ বায়োলজিক্যাল এলিমেন্ট সবকিছু আছে, বা ইকোলজিক্যাল সমস্ত কিছু এখানে মেনটেন আছে। উপবনে সেটা নাই, কাছাকাছি লেভেলের। তাহলে এখানে উপটার যে অর্থটা সেটা কি বেশি শক্তিশালী হচ্ছে কিনা দেখো তো। এখানে যে উপর অর্থ, এই উপর শব্দের অর্থ হচ্ছে মতো। তাহলে আমরা বন বোঝানোর জন্য তো আমার বন কথাটাই যথেষ্ট। তাহলে বোঝাই গেল আমি এখানে বন বোঝাতে চাই না, অন্য কিছু বোঝাই, এই জন্য বলেছি উপবন, এর মানে বনের মতো। অর্থাৎ এখানে উপটা সাদৃশ্য বা সদৃশ এমন কিছু একটা মিন করে। তাহলে দেখো অব্যয়ের অর্থের প্রধান, এখানে যে ডেফিনেশন আমি এতক্ষণ ধরে দাঁড় করাইলাম, এটা বললাম যে অব্যয় দিয়ে শুরু এবং অব্যয়ের অর্থ প্রধান থাকে, বুঝছো? উপর অর্থ এখানে প্রধান। ঠিক আছে, ডান। এরপরে আসো মৎস্যগন্ধা, যে সমাসের উদাহরণ বহুব্রীহি। এর একটা পৌরাণিক ক্যারেক্টার, একজন মহিলা, তাকে বলা হয় মৎস্যগন্ধা। তারপরে আসো নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস? উপপদ তৎপুরুষ সমাস প্রিয়ংবদা, মুখভ্রষ্ট, প্রাণ ভয়, নবযৌবন। প্রিয়ংবদা, প্রিয়ংবদা মানে হচ্ছে প্রিয় বাক্য বলে যে নারী, প্রিয়ংবদা। এরপরে তোমার হচ্ছে মুখভ্রষ্ট, মুখ দ্বারা ভ্রষ্টই হওয়ার কথা, প্রাণ ভয়, প্রাণের ভয়, নবযৌবন, নব যে যৌবন। এরপর আসো জীবন বীমা কোন সমাস? উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী, কর্মধারয়। আচ্ছা, এখন জীবন বীমার সেন্সটা কি? জীবন রক্ষার্থে বীমা বা জীবনের জন্য বীমা, এভাবেই তো কথাটা। এখন দেখো উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী, কর্মধারয় তোমাকে বানাইতে হবে, এর বাইরে নেওয়ার কোনো চান্স নাই, এখানে বাইরে নেওয়ার কোনো চান্স নাই। এটা ভালো হইতো যদি আমরা এটাকে চতুর্থী তৎপুরুষ করতে পারতাম, তাই না? জীবনের নিমিত্তে বা জীবনের জন্য বীমা, এরকম করলে ভালো হইতো। তো যেহেতু কর্মধারয়ের বাইরে নেওয়া যাবে না, বইতে যা লেখা আছে সেটা আমাদের ফলো করতে হবে। ওখানে বলা আছে জীবন রক্ষার্থে বীমা। এখন জীবন আসলে রক্ষা করা যায় না, আলটিমেটলি তোমাকে মরতেই তো হবে, তাই না? আজরাইল তোমারে নেবেই তো, কিচ্ছু করার নেই, মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সুতরাং জীবন রক্ষার্থে বীমা, এই কথাটা এথিক্যাল দিক থেকে বা ফিলোসফিক্যাল দিক থেকে তুমি যদি দেখো, এটা প্রশ্নবিদ্ধ। ধর্মীয় ভাবে দেখলে তো আরো বেশি প্রশ্নবিদ্ধ। কিন্তু এখন তোমাকে আলটিমেটলি এটাকে রাখতে হবে, কোথায় রাখতে হবে? তোমাকে রাখতে হবে কর্মধারয়ের ভিতরে। সেক্ষেত্রে মধ্যপদলোপী কর্মধারয়, এটা ভালো উত্তর, খুবই প্রাসঙ্গিক উত্তর। জীবন রূপ বীমা তো হওয়ার সুযোগই নেই, জীবন আর বীমা সমান না, কখনোই না, একই না। উপমানবিত তো হতেই পারে না, এখানে তুলনার বিষয় আছে, উপমান বা উপমিত হতেই পারে না, সম্ভব না, নো চান্স। নরাধম কোন সমাসের উদাহরণ? লাগছে ভেজাল এই বছর এইচএসসি পরীক্ষাতে নরাধম আসছে তোমাদের। এখন ঢাকা বোর্ড বন্ধ করাটা বোর্ডে তোমরা, আমি এর সলভ দিছি যতদূর আমার মনে পড়ে, আমার আইডি বন্ধ করা আইডি থেকে এটা আপলোড হয়েছে। তো এখন তোমরা বলবা যে ভাই, এখন আমরা আপনার অ্যান্সার নিচ্ছেন সপ্তমী তৎপুরুষ।
সপ্তমী তৎপুরুষ। দেখো আমরা যখন অ্যান্সার গুলো নিই, তোমাদেরকে যখন ফেসবুকে দিতে হয়, তখন আমরা এমন কোন রেফারেন্স ইউজ করতে হয় যেটা আসলে রিটেন, বা তোমরা ওখান থেকে দেখে একটা অ্যান্সার নিতে পারবা, বা আমরা এমন রেফারেন্স ইউজ করতে হবে যেটা ভ্যালিড এবং তোমাদের কাছে মনোভূত হবে। কোনো বই বা বাংলা একাডেমির সমাস অভিধান এই টাইপের কিছু বই হইলেও তো আবার যে কোনো বই হইলে হয় না, এনসিটিভির যে বইগুলো আছে সেগুলোর উপর রেফারেন্স দিতে হয়, তাই না? তো এখন দেখো এটার ব্যাস বাক্য করলে হয় নর মধ্যে অধম। এটার অর্থগত দিক বিবেচনা করলে এটা পরিষ্কার বহুব্রীহি, একদম পরিষ্কার বহুব্রীহি। আমি তোমাদের বুঝাই দিব সমাসের মধ্যে কিভাবে ভিন্ন ভিন্ন অর্থে এক একটাকে নেওয়ার চান্স আছে, এবং এটা সমাসের সৌন্দর্য। কেন বললাম বহুব্রীহি? নর মধ্যে অধম নরাধম। নরাধম বলে তুমি নর বুঝো বা অধম বুঝো? কোনো খারাপ মানুষকে বুঝো। তাহলে নর এবং অধমের দ্বারা এই দুইটা শব্দ দেখো, নরাধম দ্বারা, এই নরাধম দ্বারা তুমি না নর বুঝাইছো, না তুমি অধম বুঝাইছো, বুঝাইছো কোনো খারাপ মানুষ। মনে করো একজন রেপিস্ট, এরকম খুব দুশ্চরিত্র, খুব খারাপ কিলার, এই টাইপের কিছু একটা নরাধম। তাহলে অর্থগত আচরণ পরিষ্কার বহুব্রীহির মতো, না পূর্বপদে অর্থ আছে না পরপদে আছে। আচ্ছা, এখন সমাস অভিধানে আমরা দেখেছি এটাকে লেখা সপ্তমী তৎপুরুষ। আমি মানতে পারতেছিলাম না সপ্তমী তৎপুরুষ কিভাবে হয়। আবার এনসিটিভির কোনো তোমাদের কাছে খুব সহজে রিচেবল বই ওখান থেকে দেওয়া দরকার, বাট সেখানে এটা আমরা গ্রিপ করতে পারতেছিলাম না। এখন যেগুলো এরকম ব্যতিক্রম জিনিস আন্দাজে চাপাই দেওয়া যায় না। আমি যত বড় পণ্ডিতই হই, আমার থেকে বড় পণ্ডিত আছে বাংলাদেশে, তাই না? তাদের সাথে আমার তুলনায় চলে না। তো তোমাদেরকে যখন আমরা উত্তর হিসাবে দিই, তখন সেই রিসোর্স গুলো আমরা ব্যবহার করা লাগে, আমরা জানলেও এজ এ রেফারেন্স এগুলো ব্যবহার করা লাগে, মাথায় রাখবা। তো এখন নরাধম তাহলে দ্বন্দ্ব হচ্ছে না, দ্বন্দ্ব হওয়ার জন্য হাইফেন বা যে সিস্টেম লাগে সেটা হচ্ছে না, দিকেও হচ্ছে না, সংখ্যা নাই। নরাধমের নর, নর মানে মানুষ, অব্যয় ভাব হচ্ছে না কারণ এটা অব্যয় না, তাহলে কর্মধারই হচ্ছে। এই অপশনের আলোকে পরিষ্কার এটা কর্মধারা। এখান থেকে যদি নাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের 17-18 সেশনের কোশ্চেন, তুমি এই প্রশ্নের আলোকে যদি নাও, পরিষ্কার কর্মধারা এটা। অর্থগত দিক যদি বিবেচনা করে একদম ক্লিয়ার, এটা হচ্ছে বহুব্রীহি। এখন আমরা নিতেছি নর মধ্যে অধম সপ্তমী তৎপুরুষ, আমাদের ওয়ে ছিল না, সমাস অভিধানে ওমনটাই আছে। এখন উত্তর আসলে যিনি খাতা কাটবেন তারা বিজ্ঞ শিক্ষক হবেন, বোর্ডের টিচাররা, তো তিনি বুঝতে পারবেন আসলে একটা সমাসের নানান ডাইমেনশন থাকে, বুঝতেই পারো। সেই জন্য তোমরা এটা নিয়ে খুব বেশি চিন্তিত হয়েও না ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে আসো রসাভিষিক্ত, রস দ্বারা অভিষিক্ত, দ্বারা দিয়া কর্তৃক মানে তৃতীয় তৎপুরুষ। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, 3-4টা কথা না বললেই নয়। দেখো এ হচ্ছে চতুরঙ্গ, তারপরে হ্যাঁ তোমার হচ্ছে ধরো এই অষ্টধাতু, অষ্টধাতু, বা ধরো হচ্ছে এই যে পঞ্চভূত, এগুলোর মধ্যে যে কত বেশি ঝামেলা জানো, এগুলো নিয়ে তর্ক করলে দিনের পর দিন করা যায়। কিভাবে আমি তোমাকে বোঝাই। এখন এগুলো কি দ্বিগু হবে নাকি সংখ্যা বহুব্রীহি হবে, এটা নিয়ে একটা তর্ক করলে কি করার সুযোগ আছে না মনে করো? আছে। কেমনে আছে আমি তোমার বলতেছি, একটু শোনো। দেখো চতুরঙ্গ মানে কিন্তু চতু মানে 4, অঙ্গ মানে তো অঙ্গ। এখন চতুরঙ্গ সংখ্যা আছে, এটা কি দ্বিগু হবে না সংখ্যাবাচক বহুব্রীহি হবে? আমরা জানি সংখ্যার অর্থ থাকলে দ্বিগু, আর সংখ্যার অর্থ না থাকলে সংখ্যাবাচক বহুব্রীহি। তো চতুরঙ্গ মানে তো হস্তি রথী অশ্বারোহী পদাতিক, বুঝো নাই? যুদ্ধ করার সময় হস্তি বাহিনী, রথের রথী বাহিনী, অশ্বারোহী মানে ঘোড়ার বাহিনী, আর পদাতিক মানে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, এই হস্তি রথী অশ্বারোহী পদাতিক 4 বাহিনীকে একসাথে চতুরঙ্গ বলে। এখন অর্থগত দিক বিবেচনা করলে এটা পরিপূর্ণ পরিষ্কার সংখ্যাবাচক বহুব্রীহি হয়, কিন্তু বইতে এটাকে দ্বিগু লেখা আছে। যত বই বাংলাদেশে দেখবা তুমি, সব বইতে, এমনকি 9-10 মাধ্যমিকের মনি চৌধুরী ব্যাকরণ থেকে শুরু করে সব ব্যাকরণের দ্বিগু লেখা আছে। কেন লেখা আছে জানো? বাকিগুলোর কাহিনীও সেম, কারণ এগুলো সবগুলো হচ্ছে বিশেষ্য শব্দ।
এগুলো সবগুলো বিশেষ্য। সংখ্যাবাচক বহুব্রীহি হওয়ার জন্য বিশেষণ হওয়া লাগে। এখন প্রশ্ন করবা, তাইলে ভাইয়া সেতার যেটা, এটা তো বিশেষ্য শব্দ, সেতার এটা কোন বুদ্ধিতে সংখ্যাবাচক বহুব্রীহি হইলো? এ তো আরেক কথা। সেতার মানে তো এটা বাদ্যযন্ত্র, নিঃসন্দেহে এটা একটা নাউন। তো যেহেতু এটা নাউন বা বিশেষ্য, তো নাউন হলে তো দ্বিগু হওয়ার কথা। তো এটার আবার বহুব্রীহিতে রাখছে কেন? আবার কইছে ব্যতিক্রম। এত ঢঙ্গের কি দরকার? আমারও প্রশ্ন, এত ঢঙ্গের কি দরকার? এখন বহুব্রীহি হওয়ার জন্য, দ্বিগু হওয়ার জন্য সব ক্রাইটেরিয়া আছে। দ্বিগু হওয়ার সংখ্যার পাশাপাশি সমাহার থাকতে হয়, বুঝছো? এখন সেতার মানে তিন তারের সমাহার, তিনটা তারকে এক জায়গায় যোগ করে দিলে, সমাহার করে দিলেই সেতার হয় না। এই হলো ঝামেলা। ব্যাসবাক্যে অর্থ প্রকাশ হয় না। সেতারের ব্যাসবাক্য যখন করতে হয়, তখন করতে হয় তিন তার আছে যার, তিন তার আছে যার, এক তার আছে যার এক তারা, দু তার আছে যার দোতারা, তিন তার আছে যার, তার নাম সেতারা বা সেতার। সেতারা বলা যাবে না, সেতারা বললে আবার অর্থ ভিন্ন হয়ে যাবে। সিতারা একটা আকাশের যে নতুন তারাগুলো থাকে, সেগুলোর নাম হচ্ছে সিতারা। যাই হোক, তো এখন এই সেতার মানে হচ্ছে তিন তার আছে যার, সেতার, সে মানে তিন। তুমি ব্যাসবাক্য সমাহার আনতে পারতেছো না, আনলে অর্থ হচ্ছে না। অর্থ না হওয়ার কারণে এটাকে, ব্যাসবাক্যটার আচরণটা যেহেতু বহুব্রীহির, সেজন্য এটা নাউন হবার পরেও সমস্ত পদটা ওকে বহুব্রীহি বলতে হয়। আর ব্র্যাকেটে বলে দিতে হয় ব্যতিক্রম, কিছু করার নাই। কিন্তু এখানে দেখো, অষ্টধাতু মানে আচরণ সংখ্যাবাচক বহুব্রীহির মতো। কেন বলছি? কিন্তু অ্যান্সার নেওয়ার সময় দ্বিগুণ নিতে হয়। অষ্টধাতু মানে আটটা ধাতু না রে পাগলা। অষ্টধাতু মানে হচ্ছে তোমার এই আট ধাতু বা কম বেশি ধাতুর সমন্বয়ে বানানো একটা আংটি, এটা হাতে পড়তে হয়। হ্যাঁ, এবং ক্যানভাসাররা বিক্রি করে অষ্টধাতু বাতের আংটি, একটা ধারণ করেন না, আমি বহুবার শুনছি। এরকম বড় টেপ রেকর্ডারের মতো আছে, দেখবা। এখন চলে কিনা গ্রামগঞ্জে আমি জানি না, ধুমধুম আওয়াজ হয়। ওখানে দেখবা লোক জড়ো করে, ওই লোকেদের ক্যানভাসাররা শোনায় যে এই আংটি পরলে আপনার অমুক রোগ থেকে তমুক রোগ, পৃথিবীর এমন কোন রোগ নাই যেটা ওরা বলে না, সব ভালো করে ফেলাবে ওই আংটি দিয়া। ওইটার নাম অষ্টধাতু বাতের আংটি। অষ্টধাতু মানে একটা তোমার অলংকার। বেসিকলি এটা দ্বিগু সমাস কেন? কারণ এটা বিশেষ্য, তাই সংখ্যাবাচক বহুব্রীহি হচ্ছে না, কারণ এটা বিশেষণ না, অষ্টধাতুর সমাহার। ঠিক পঞ্চভূত, পরিষ্কার, এটা সংখ্যাবাচক বহুব্রীহির আচরণ করছে, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি নেওয়া যাবে না, নিতে হবে দ্বিগু। কেন নিতে হবে দ্বিগু? দ্বিগু নেবার একটাই কারণ, পঞ্চভূত মানে কিন্তু তোমার হচ্ছে ক্ষিতি অব তেজ মরুদ বোম। ক্ষিতি মানে হচ্ছে মাটি, অপ মানে হচ্ছে জল, ক্ষিতি অপ তেজ, তেজ মানে হচ্ছে আগুন, মরুদ মানে হচ্ছে বায়ু, বোম মানে হচ্ছে শূন্য। এই ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই পাঁচের সমাহারকে পঞ্চভূত বলে। পঞ্চভূত মানে হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের এই পাঁচটা উপাদান, এটা বিশ্বব্রহ্মাণ্ডকে বোঝায়। আবার দেখবে এটা মানুষের শরীরও নির্দেশ করে। পঞ্চভূত, এখানে পাঁচটা উপাদান আছে, এই যে এখান থেকে শুরু করে এই জায়গাটা শূন্য, তারপরে এটা হচ্ছে শূন্যের বৈশিষ্ট্য। মানুষের বডিতে মরুদ বা বাতাস থাকে, তারপরে তোমার হচ্ছে মানুষের বডিতে পানি আছে, তারপর মানুষের বডিতে তেজ আছে, বিদ্যুৎ আছে, এটা জানি আমরা। তারপরে মানুষের বডি মাটিতে তৈরি, এই তো। তাহলে পঞ্চভূতের সমাহার, চতুরঙ্গের সমাহার, অষ্টধাতুর সমাহার, ব্যাসবাক্যের সমাহার আসছে। অর্থগত আচরণ বহুব্রীহির সাথে মিলে যাওয়ার পরেও তাকে দ্বিগুই বলতে হচ্ছে, কজ এটার একটা ঝামেলা হলো সে আটকা আছে, কারণ এগুলো একটাও কি না, বিশেষণ না। পদের বিচারে এগুলো সবগুলোই হচ্ছে বিশেষ্য। যেহেতু পদের বিচারে সবগুলো বিশেষ্য, এই জন্য এগুলোকে আমরা কি বলবো? আলটিমেটলি বিশেষ্যই, কি বলে, দ্বিগুতেই রাখবো। রসাভিষিক্ত, রস দ্বারা অভিষিক্ত, এই জন্য দ্বারা দেয়া কর্তৃক যেহেতু আসছে, তো তৃতীয় তৎপুরুষ হবে। বুঝেছো? ক্ষুধিত পাষাণ, ক্ষুধিত যে পাষাণ, তাহলে ক্ষুধিত যে পাষাণ, ব্যাসবাক্য যদি এমন হয়, তাহলে না বহুব্রীহি হচ্ছে, না তৎপুরুষ হচ্ছে, না অব্যয়ীভাব হচ্ছে, তোমাকে কর্মধারা নিতে হবে। কিছু করার নেই, কারণ সিস্টেমে মিলে গেছে। ক্ষুধিত, ক্ষুধিত যে পাষাণ, তারে বলে ক্ষুধিত পাষাণ, মানে কর্মধারায়। চাঁদমুখ কোন সমাসের উদাহরণ? আচ্ছা, এখন এখানে তো অপশন গুলো সহজভাবে সাজানো হয়েছে। যিনি প্রশ্ন করেছেন তিনি অনেক তোমার হচ্ছে কি বলে, স্টুডেন্ট বান্ধব মানুষ, সহজ করে করছেন আর কি কথা প্রশ্নটা। চাঁদমুখ উপমিত কর্মধারয়, কারণ এখান থেকে আমরা জানি যে যদি তুলনা কি বোঝায়, মিথ্যা বোঝায়, হ্যাঁ, বা হচ্ছে অবাস্তব যদি বোঝায়, সেক্ষেত্রে দেখবা এটা হয়ে যাবে উপমিত কর্মধারয়।
আর যদি সত্য হয় বা বাস্তব হয় সেটা উপমান হয়। এখন চাঁদ মুখ, চন্দ্রমুখ আর মুখ চন্দ্র এটা নিয়ে ভেজাল আছে। আগে দেশ অনেক বড় বড় ব্যাকরণবিদদের বইতে এক একটাকে এক এক সমাসের আওতাভুক্ত করেছেন তারা। যদিও চাঁদ মুখ, চন্দ্রমুখ, মুখ চন্দ্র সবই উপমা কি বলে উপমিত। দেখো এই হচ্ছে চাঁদ মুখ, বা আরেকটা আছে চাঁদ বদন, বদন মানেও মুখ। এরপরে হচ্ছে তোমার চন্দ্রমুখ বা মুখ চন্দ্র। এখন একটু খেয়াল করো, সব মাথায় রেখে উপমিত কর্মধারা যেভাবেই আসুক না কেন, যেটাই আসুক না কেন সব মনে রাখবো উপমিত। চাঁদার মুখ এক জায়গায় থাকলেই হয়েছে। হ্যাঁ, বদন শব্দের কি বলে সমার্থক শব্দ হচ্ছে মুখ। এখন আগের বইগুলোতে যেটা বলছিলাম আর কি, আগের যে বইগুলো আছে সেগুলোতে উম অনেক বড় বড় রাইটারদের বইতে এগুলো নিয়ে মতভেদ আছে, এবং সৌমিত্র শেখর স্যারের জিজ্ঞাসা বইতে উনি এগুলোকে পাশাপাশি রেখে আলোচনা করছেন, কোনটাকে কে কোন সমাস বলছে, লজিক গুলো এক জায়গায় রাখছেন। তোমরা অনেকে ওই বই পড়লে হয়তো তোমার মনে এই প্রশ্নের উদয় হইতো, তাহলে আমরা কোন জায়গায় যাব। আমি ডিসিশন আগেই দিয়ে দিলাম, ডিসিশন ফাইনাল। চাঁদ মুখ আর চাঁদ বদন যেমনি থাকুক না কেন আগে পিছে, অল আর উপমিতস, মনে থাকবে, সবই উপমিত কর্মধারায়, সব উপমিত কর্মধারায়। এরপরে কালান্তর, আমরা জানি অন্তর যদি দেখা যায় নিত্য সমাসের একটা লক্ষণ হলো অন্তর্যুক্ত থাকা। কালান্তর মানে অন্য কাল, দেশান্তর মানে অন্য দেশ, ভাষান্তর মানে অন্য ভাষা, যুগান্তর মানে হচ্ছে অন্য যুগ। বুঝতে পারছো? রূপান্তর শব্দের অর্থ কি? রূপান্তর মানে হচ্ছে অন্য রূপ। কথা ক্লিয়ার হইলো? এরপরে দেখো পরের অংশে, তৎপুরুষ সমাসের উদাহরণ নয় নিচের কোন সমস্ত? আমরা, মধুমাখা, বটতলা, বিলাত ফেরত। আচ্ছা এখন খেয়াল করো, বিলাত ফেরতকে তুমি যদি ভাঙো তাহলে হবে বিলাত হতে ফেরত। তাহলে এই যে হতেটা আছে এটা তৎপুরুষ সমাসের লক্ষণ, পঞ্চমী তৎপুরুষের অনুসর্গ। তারপরে বটতলা, বটতলা কি হবে তাহলে? বটের তলা, বটের তলা এখানে এর যুক্ত আছে, এটা ষষ্ঠী তৎপুরুষের লক্ষণ। তারপরে মধুমাখা, এটা হবে মধু দ্বারা মাখা, তাহলে দ্বারা দিয়ে কর্তৃক, তৃতীয় তৎপুরুষের লক্ষণ। তাহলে আমরা এই তিনটার কোনোটাই নিতে পারতেছি না, এখন বাকি আছে কোনটা? বাকি আছে আমরা। তো তুমি বুঝলো আমরা ঠিক হবে, না বুঝলো আমরাই ঠিক হবে, কারণ আমরার ব্যাস বাক্য নিয়ে নানান ভেজাল আছে, তাই না? তো সেক্ষেত্রে এটা হবে সে, তুমি ও আমি। এটা সব থেকে বেশি প্রচলিত হচ্ছে, এটা সে, তুমি ও আমি। হ্যাঁ, এটা সত্য যে বিভিন্ন বই অনুযায়ী, বিভিন্ন মতামত অনুযায়ী দেখবে এটা কম বেশি হয়। ওই 231, 531, তাই না? এরকম গুণাগুণের ক্ষেত্রে কিছু ঝামেলা হয়। তো সে বললে 3, তুমি বললে 2, আর আমি বললে 1, 321 এমনটা দাঁড়াচ্ছে। এখন কি বুঝছো? বাংলার ক্ষেত্রে এটা সব থেকে বেশি প্রচলিত এখন পর্যন্ত। তবে আমি বলছি না এটা অ্যাবসলিউট, কারণ তুমি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রাইটারের বই অনুযায়ী যদি জাজ করতে যাও তাহলে দেখবা কিছু কিছু ক্ষেত্রে এদিক ওদিক আছে। ওকে, তারপরে দেখো নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ নয়। ও আরেকটা কথা, তাহলে আমরা কোন সমাসের আওতায় পড়বে? আমরার দুই রকমের পরিচয় আছে দেখবা, মনির চৌধুরীর বইতে এটাকে বলা আছে হচ্ছে নিত্য সমাসের দিকেও আছে, আবার এটা একশেষ দ্বন্দ্ব হিসেবে যায়। তবে সব থেকে বেশি অথেন্টিসিটি হচ্ছে এটার একশেষ দ্বন্দ্ব হিসেবে। ঠিক আছে, একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব মানে হচ্ছে যোগফল দ্বন্দ্ব, যদি যোগফল মনে করো কোনো কিছু তাহলে বুঝবা এটা হচ্ছে একশেষ দ্বন্দ্বের উদাহরণ। ওকে, এরপর নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? হাতে খড়ি, অনাদর, পাটক্ষেত, মাছি মারা। উত্তর হলো মাছি মারা। কেন? মাছি মারা মানে হচ্ছে মাছি মারে যে, আমরা বলি না মাছি মারা কেরানি। মাছি মারা বলতে এখানে মাছিকে তুমি মারতেছো এরকম কোনো ক্রিয়াপদ বোঝাচ্ছে না, ব্যক্তিকে বোঝাচ্ছে। খুব সামান্য কাজ করে এমন মানুষকে বলা হয় মাছি মারা। মাছি মারা কেরানি কোনো কাজ নাই মানে খালি মাছি মারে সে। আচ্ছা এখন তাহলে বাকিগুলো কি হবে? হাতে খড়ি, অনাদর, পাটক্ষেত। পাটক্ষেত তো পাটের ক্ষেত, বুঝতেই পারছো। হাতে খড়ি হচ্ছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা মধ্যপদলোপী বহুব্রীহি হয়, অলুক বহুব্রীহি হয়। কেন একটু দেখো, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখন এটা সমস্ত বোধ হলো হাতে খড়ি। বইতে দেখবা এটাকে দুই জায়গাতেই রাখছে। আচ্ছা, যেটা মূলত বইতে যেটার নাম হচ্ছে মধ্যপদ লোপী বহুব্রীহি, তুমি চাইলে এটাকে আরেকটা সুন্দর নামে ডাকতে পারো, খুব সুইট এবং কিউট একটা নাম, সেটা আমি দিছি, আমার ব্যক্তিগত দেওয়া নাম।
সেটা হচ্ছে বাক্যাংশ লোপী। বাক্যাংশ লোপী আমি কেন বলছি, লজিকটা কি দেখো, আসলে তোমাকে লজিকটা বোঝাই দিচ্ছি। লজিক খুব সিম্পল। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি, আচ্ছা মধ্যপদ কোনটা এখানে? এখানে তো দেয়া হয় যে অনুষ্ঠানে, সবটা বাদ গেছে, খেয়াল করে দেখো। ওই জায়গায় হাতে খড়ি ছিল, এখানেও এসে হাতে খড়ি অবস্থাতেই আছে। তাহলে না আমি এখানে মধ্যপদ পাই, না আমার মধ্যপদ লোপ পাইছে। যেটা লোপ পাইলো সেটা বাক্যাংশ, মানে বাক্যের অংশ। অর্থাৎ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, পুরো ব্যাস বাক্য থেকে আমি শেষের অংশের কিছু জায়গা বাদ দিয়ে দিছি, দিয়ে আমি সমস্ত পদ বানাইলাম। এই জন্য নামে মধ্যপদ লোপী, কিন্তু কাজের ক্ষেত্রে বাক্যাংশ লোপী। বাক্যাংশ লোপী দিয়ে মনে রাখবা, এটা হচ্ছে মধ্যপদ লোপী বহুব্রীহি হিসেবে ক্যাটাগরিতে এটা পড়ে। দ্বিতীয় কথা দেখো, হাতে খড়িটাকে আবার অলুক বহুব্রীহিতে কেন রাখা হয়েছে? অলুক বহুব্রীহিতে, অলুক শব্দ তো যেখানে বিভক্তি লোপ পায় না, তো বিভক্তি লোপ না পাইলে দেখো হাতে খড়ি, এখানেও এ বিভক্তি যুক্ত আছে, আবার এখানে দেখো এ বিভক্তি যুক্ত আছে। এখন পরীক্ষায় যদি হাতে খড়ি আসে এবং দুইটা অপশনই থাকে, তাহলে তোমার জন্য ভেজাল। তবে নর্মালি তুমি ধরেই রাখো দুইটা অপশন থাকবে না, কারণ যারা প্রশ্ন করবেন তারা খুব বিজ্ঞ টিচার, তারা জানেন এই জায়গায় ভেজাল আছে, একটাই থাকবে। বোঝা গেছে কথা? হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, তারা বলা হয় হাতে খড়ি। এটা দুই দিক থেকে বিবেচনা হইতে পারে, আর অনাদর, নয়াদর বা আদরের অভাব দুই ভাবেই করা যায়। তো তাইলে তুমি অনাদরটাকে তৎপুরুষে ফেলতে পারছো না, পাটক্ষেত্রেও পারছো না, হাতে খড়িকেও পারছো না। পার্শ্ব যেটা সেটা হচ্ছে মাছি মারা, মাছি মারে যে। এখন এখান থেকে যদি আনো, তাহলে মারে যেটা, এটা কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ, আর মাছি যেটা সেটা হচ্ছে উপপদ। আমরা এটার সঙ্গে আগের লেকচার আলোচনা করেছি, আগেও বলেছি, তাই না? তাহলে কৃদন্ত পদের সাথে উপপদের সমাস। কৃদন্ত পদ কোনটাকে বলা হয়? যে পদের ভিতরে একটা ধাতু থাকে, এই ধাতুযুক্ত পদটাকে বলা হয় কৃদন্ত পদ। আর ধাতুর আগে যে বিশেষ্য বা নাউনটা থাকে, এই নাউনটাকে বলা হয় উপপদ। উপপদের কৃদন্ত পদে যে সমাস, তার নামই উপপদ তৎপুরুষ সমাস। ঠিক এই কারণেই ছারপোকা এটাকে আমরা কি করতে পারিনি, এটাকে আমরা উপপদ তৎপুরুষ বলতে পারিনি, বলতে পারবো না। কারণ ছারপোকার এই ছাড় মানে হচ্ছে সামান্য, এটা নাউন না, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আর পোকা কথাটা কৃদন্ত হবে না, কারণ তার ভিতরে তো ধাতু নাই, পোকা একটা নামপদ। কথা বুঝতে পারছো? তাহলে উপপদ তৎপুরুষ হওয়ার জন্য প্রথম পদটা হইতে হয় নাউন, পরের পদটা হইতে হয় কৃদন্ত শব্দ। এখানে প্রথমটা বিশেষণ, পরেরটা বিশেষ্য, সুতরাং পদের দিক থেকেও মিলে না, ফরমেশনও মিলার তো প্রশ্নই আসে না। তাহলে ছাড় পোকা এটাকে যদি সমাস হিসেবে নিতে হয়, আমি বলবো ছাড় যে পোকা। ছাড় যে পোকা মানে সামান্য যে পোকা। বোঝা গেছে কথা? তাহলে এটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, কারণ তুমি ছাড় পোকা বললে আলটিমেটলি একটা পোকা পাও। কোনটি তৎপুরুষ সমাস? রাজপথ, মহারাজ, ত্রিপদী, আনত। আচ্ছা, কোনটি তৎপুরুষ সমাস? পথের রাজা রাজপথ, মহান যে রাজা মহারাজ, ত্রিপদী তিন পদ আছে যার, আনত মানে ঈষৎ নত। এখন দেখো এই যে আনত, ঈষৎ নত, ঈষৎ অর্থে এটা অব্যয় ভাব, দেখাই যাচ্ছে। ত্রিপদী, তিন পদ আছে যার, তিনটা যে পদ আছে যার, হ্যাঁ, তিন পদ আছে যার। টিপাই আছে না, টিপাই, টি টেবিল দেখছো? এটাকে টিপাই বলা হয়, কোন কোন বইতে এটা টিপাইও লেখা আছে, বঙ্কিমীয় বাংলাতে দেখবা টিপাই লেখা। তিন পায়ের যে টেবিল গুলো মেহমানদের সামনে চা দেওয়ার জন্য যেটা আমরা ইউজ করি, ওটা। আচ্ছা, মহারাজ, মহান যে রাজা মহারাজ, কর্মধারয় সমাস, তাহলে রাজপথ পায়ে গেছি আমরা, তাই না? কি হবে? হবে হলো পথের রাজা। তৎপুরুষ সমাস কোনটা? পথের রাজা, অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ। এখানে একটা ডাউট তোমাদেরকে আমার সলভ করে দিতে হচ্ছে, একটু খেয়াল করো। আমরা বলছি রাজ পথ, এটাকে বলতেছি পথের রাজা। আচ্ছা, এখন যেটা রাজনীতি, এটা কি হবে? এটা কি নীতির রাজা হবে নাকি রাজার নীতি হবে? এটা নিয়ে কিন্তু ঝামেলা আছে মার্কেটে। তুমি দুই পক্ষেই লজিক পাইবা, নীতির রাজা নাকি রাজার নীতি, রাজনীতি কোনটা। ভালো প্রশ্ন এবং ভালো ডিসকাশন করার সুযোগ আছে এখানে। আমি তোমাকে সলভটা খুব সহজে সংক্ষেপে দিয়ে দিচ্ছি। এটা নীতির রাজা নয়, এটা রাজার নীতি। রাজার নীতি কেন? রাজনীতি কথাকে তুমি যদি ডিফাইন করো, সংজ্ঞা দাঁড়াবে হচ্ছে এরকম: একজন রাজা বা শাসক তার রাজ্যকে বা জনগণকে পরিচালনা করার জন্য, শাসন করার জন্য যেসব নীতি বা পলিসি তৈরি করেন, যেগুলোকে তিনি ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে বলা হয় রাজনীতি। অর্থগত দিক থেকে নীতির সেরা নীতি যেটা রাজনীতি, অর্থগত দিকে এটা প্রয়োগ হচ্ছে না। প্রয়োগ হচ্ছে রাজা বা শাসক যে নীতি তৈরি করেন তার রাজ্য বা
তার প্রজাদেরকে শাসন করার জন্য, তার অধীনস্থদের শাসন করার জন্য, সেটাকে বলা হয় রাজনীতি। সুতরাং রাজার নীতি যেটা, এটা বেশি সঠিক এবং এটাই অথেন্টিসিটির দিক থেকে বেশি গ্রহণযোগ্য। এরপরে আসো, তপোবন কোন সমাস? রূপক কর্মধারয়, বহুব্রীহি, দ্বিগু, চতুর্থী তৎপুরুষ, নিত্য। এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। এটার ব্যাস বাক্য করলে হবে তপের নিমিত্তে বন। তপ মানে হচ্ছে তপ জপ করা আর কি। হ্যাঁ, মানে হিন্দু ধর্ম অনুযায়ী মূলত যেখানে মুনি ঋষিরা যে জঙ্গলে গিয়ে সৃষ্টিকর্তা বা ভগবানের নাম নেন, তপ জপ করেন, সেটাকে তপোবন বলা হয়। তো এটা ওই যে বললাম, নিমিত্ত যদি আসে তপের নিমিত্তে বন, সেক্ষেত্রে চোখ বন্ধ করে কি বলতে পারবা? এটাকে বলতে পারবা তৎপুরুষ সমাস এবং চতুর্থী তৎপুরুষ। তপোবন কোন সমাস? চতুর্থী তৎপুরুষ। ভূতপূর্ব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়, অব্যয়ভাব, তৎপুরুষ, বহুব্রীহি। এটা একটা ভেজাল আছে, এটাকে তুমি চাইলে দুইটা অ্যাঙ্গেল থেকে নিতে পারো। একটা সমাস হচ্ছে অপ্রধান সমাস, নিত্য এবং প্রাদির মতো। সুপসুপা সমাস নামে একটা নাম আছে, ওইখানেও পড়ে এটা। এখন সুপসুপা সমাস যেহেতু তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ওইভাবে আমরা দেখি না, অপ্রধান সমাসের মধ্যে এটা আছে, তাহলে এখান থেকে আমরা নিলে কোনটা নিব? এটা আমরা নিব হচ্ছে তৎপুরুষ সমাস। ভূতপূর্ব মানে হচ্ছে পূর্বে ভূত। এখন পূর্বে ভূত মানে হচ্ছে পূর্বে বিদ্যমান ছিল, এখন আর নাই। কারণ ভূতপূর্ব কথার এক কথায় প্রকাশটা হচ্ছে এরকম, যা পূর্বে ছিল এখন নাই। দেখো, যা পূর্বে ছিল এখন নাই, এমন হলে তারে বলা হয় ভূতপূর্ব। আর যা পূর্বে ছিল না এখন আছে, এমন হলে তারে বলা হয় অভূতপূর্ব। এই হলো দুটোর পার্থক্য। আমি যেভাবে এটা মনে রাখতাম, আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি তোমাকে, হ্যাঁ। গেন্ডারিয়াতে, পুরান ঢাকার গেন্ডারিয়া নামে একটা জায়গা আছে। গেন্ডারিয়ার আবার একটা ইতিহাসও আছে। আমরা বাঙালি এই নামটাকে বিশ্রী ভাবে নাম দিয়ে এটাকে এরকম নামকরণ করছে, গ্যান্ডারিয়া। এটার নাম হচ্ছে মূলত গ্র্যান্ড এরিয়া, বুঝছো? ব্রিটিশ পিরিয়ডে ঢাকার সবচেয়ে রিচেস্ট এরিয়া, সবচেয়ে বিউটিফুল এরিয়া ছিল হচ্ছে ওই এলাকাটা। পুরান ঢাকার যে একটা এলাকা, ধূপখোলার দক্ষিণ পাশটা যেটা আর কি, হ্যাঁ, ওটাকে বলা হয়তো তখন ব্রিটিশরা নাম দিয়েছিল গ্র্যান্ড এরিয়া। গ্র্যান্ড মানে তো বুঝতেই পারো, আমরা বলি গ্র্যান্ড সেলিব্রেশন। গ্র্যান্ড মানে বড়, বিশাল। হ্যাঁ, অনেক বেশি মহত্ব আছে বা অনেক বেশি বিশেষত্ব আছে, এমন কিছু বোঝানোর জন্য আমরা গ্র্যান্ড কথাটা ইউজ করি, তাই না? গ্র্যান্ড মার্কেট, গ্র্যান্ড প্লাজা, গ্র্যান্ড ইত্যাদি ইত্যাদি। তো সবচেয়ে বড়, সুন্দর, রিচেস্ট, খুব বেশি ডেকোরেটেড এরিয়া ছিল হচ্ছে ওইটা। এই জন্য ব্রিটিশ সেটাকে আদর করে নাম দিয়েছিল গ্র্যান্ড এরিয়া। সেটাকে কালের পরিক্রমায় আমরা নাম দিয়ে দিছি, এখন বাঙালি আমরা এটা বলি গেন্ডারিয়া। যাই হোক, গেন্ডার এলাকাতে দেখবা একটা ওই যে সাধনা ঔষধালয় নামে একটা প্রতিষ্ঠান আছে, ওই যে ভেষজ ওষুধ বানায়, ওদের যে ফ্যাক্টরি, ওটা কিন্তু গেন্ডারিয়াতে। তো আমি একটা কাজে এদিক দিয়ে দীর্ঘ সময় আসা যাওয়া করতে হয়েছে, ওইটা সাধনা ঔষধালয়ের সামনে দিয়ে আর কি যাইতাম। সেটা 2013-14 সালের কথা, বহু আগের কথা। তো তখন আমি দেখতাম ওখানে লেখা আছে, এখনো তোমরা যারা ওই এলাকায় থাকো বা আসা যাওয়া করলে দেখবা ওই জায়গায় লেখা, বা সাধারণ ঔষধালয় যেখানে বিক্রয় কেন্দ্র আছে দেখবা বড় সাইনবোর্ড, সাইনবোর্ডের সামনে লেখা আছে সাধন ঔষধালয় লিমিটেড। তারপর প্রতিষ্ঠাতা ডক্টর যোগেশ চন্দ্র ঘোষ, ভূতপূর্ব অধ্যাপক, রসায়ন শাস্ত্র, ভাগলপুর কলেজ। ভাগলপুর হচ্ছে ভারতের বিহারের একটা জায়গার নাম, ভাগলপুর। এখন রসায়ন শাস্ত্রের তিনি ওই কলেজের ভূতপূর্ব, খুব ভালো মতো এবার দেখো, রিলেট করো, তিনি ওইখানকার ভূতপূর্ব অধ্যাপক ছিলেন। তো ভূতপূর্ব অধ্যাপক মানে কি? উনি আগে সেখানে অধ্যাপক ছিলেন, এখন আর না। এটা 1800 কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সাধন ঔষধালয় লিমিটেড। এখন তো এটা অনেক পুরাতন কোম্পানিগুলোর একটা। এবং ডক্টর যোগেশচন্দ্র ঘোষ তো তার এখন বেঁচে নাই, তার বংশধররা হয়তো এটা চালায়। তাহলে উনি ভূতপূর্ব অধ্যাপক ছিলেন, কোন কলেজের ছিলেন? তিনি ছিলেন ভাগলপুর কলেজের ভূতপূর্ব অধ্যাপক। তো আমি এটার দিকে তাকায় দেখতাম, আচ্ছা ভূতপূর্ব অধ্যাপক, তাহলে উনি আগে অধ্যাপক ছিলেন সেখানে, এখন তো আর নাই। ওটাকে বোঝানোর জন্য এই কথাটা ইউজ করা হয়, একদম প্র্যাকটিক্যাল। বাংলা সিনেমা থেকেও তো চাইলে অনেক কিছু শেখা যায়, তাই না? 302 ধারায় কি হয় বলো, এটা কে না জানে? কেউ কাউকে যদি মেরে ফেলে, তার জন্য কি শাস্তির বিধান আছে, সেটা 302 ধারাতে বলা আছে। দেখবা কাউকে ফাঁসি বা যাবজ্জীবন দিলে তাহলে বলে 302 ধারা মোতাবেক তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটাও তো শিক্ষণীয় বটে, ঠিক না? তাই বলে আমার বাংলা ছবি এখন সমানে দেখা শুরু করে দিও না, সাবধান। এখন আসো, সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ? খুবই সহজ প্রশ্নগুলোর একটা, কর্মধারয়। কারণ ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে সিংহ চিহ্নিত
আসন, সিংহাসন। এই সিংহ আর আসন মিলে হচ্ছে সিংহাসন। মাঝখান থেকে চিহ্নিত পদ বাদ পড়ছে, মানে মধ্যবর্তী কর্মধারয়। আর আমি আসন বুঝি এখানে পরপদের অর্থের এখানে প্রাধান্য, সুতরাং এটা কর্মধারয় সমাস। ওকে, তাহলে তোমাকে প্রশ্ন করছে সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ? নিঃসন্দেহে এটা কর্মধারয় সমাসের উদাহরণ। কোনটি ব্যাধিকরণ বহুব্রী সমাস রাখি ভাই? বিনা পানি, নিখোঁজ, চুলাচুলি। দেখো, বিনা পানি খুব প্রতিষ্ঠিত উদাহরণগুলোর একটা ব্যতিকরণ বহুব্রীর ক্ষেত্রে। এটাকে যদি ব্যাস বাক্য নেই তাহলে হবে বিনা পানিতে যার সমান সমান বিনা পানি। এই বিনা হচ্ছে একটা বাদ্য, আর পানি শব্দের অর্থ হলো হাত, তাহলে বিনা পানিতে যার তারে বলা হয় বিনা পানি। অর্থাৎ হিন্দু মতে দেবী সরস্বতী যিনি, তার নাম হচ্ছে বিনা পানি। তা বুঝে থাকলে বলো, আমি বিনা পানি বোঝানোর জন্য বিনা পানি বলছি, কি বলে সরস্বতী বোঝানোর জন্য আমি বিনা পানি বলছি। তাহলে বহুব্রীর সিস্টেম অনুযায়ী আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা বললাম না, নতুন কিছু বললাম, অন্য কিছু বললাম। সুতরাং এটা ব্যধিকরণ বহুব্রী। প্রশ্ন হচ্ছে বহুব্রীতে বুঝলাম, ব্যধিকরণ কেন? এখন এইদিকে দেখো, এই ব্যধিকরণ বহুব্রী আর সমানাধিকরণ বহুব্রীর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, একটু দেখো আমি লিখে দিচ্ছি এখানে। যেটা সমানাধিকরণ, সমানাধিকরণ বহুব্রীর পূর্বপদটা অ্যাডজেক্টিভ হয় আর পরপদটা নাউন হয়, মানে বিশেষণ আর বিশেষ্য মিলে হয়। অ্যাডজেক্টিভ নাউনে বললে তোমার বুঝতে সুবিধা হবে, এই জন্য বলছি। তারপরে যেটা ব্যাধিকরণ, এটার সাথে সমানাধিকরণের পার্থক্য হলো এটা হচ্ছে নাউন প্লাস নাউনে হয়। এখন সমানাধিকরণের একটা এক্সাম্পল দেখো, আর ব্যাধিকরণের তো উদাহরণ তোমার হাতের সামনেই আছে, খেয়াল করো। সমানাধিকরণ আমি বললাম হচ্ছে নীল কণ্ঠ, তাহলে দেখো কালারের নাম নীল, কণ্ঠ বিশেষ্য, তাহলে অ্যাডজেক্টিভের সাথে নাউন। আর নীল কণ্ঠ বললে এটা দ্বারা শীতকে নির্দেশ করে। আর এখানে দেখো বিনা পানি, তাহলে আমি যখন বিনা বলবো একটা বাদ্য, আমি যখন পানি বলবো এটা হাত, ব্যাস হয়ে গেল। আর এটা পরীক্ষায় বেশ আসে, চুলাচুলি। চুলাচুলি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহারের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, দুই কর্তা একসাথে যদি একই কাজ করে সেটাকে চুলাচুলি, সরি, ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। বইতে লেখা আছে দুই কর্তা একসাথে এক কাজ করবে। চুলাচুলি কেমনে কাজ হয় এটা আমার মাথায় আসে না, বুঝতে পারছো? তো আমরা এখান থেকে শিখবো যে ব্যতিহার বহুব্রীহি সমাস যেটা, সেটার পূর্বপদ মনে রাখো। পূর্বপদটা আ দিয়ে শেষ, আর পরপদটা ই দিয়ে শেষ। দেখো চুলা আ, চুলি ই, ঠিক। কিলাকিলি ঘুষাঘুষি, গলাগুলি, বুঝতে পারছো? এই সবগুলোই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। তারপরে আমরা এখান থেকে বিনা পানির পরে আসো, পরের অংশ নিয়ে কথা বলি। প্রবন্ধ শব্দটি কোন সমাস সাধিত? কর্মধারয়, প্রাদি, অব্যয়ভাব, নিত্য, এটা হচ্ছে প্রাদি সমাস। প্রকৃষ্ট রূপে বন্ধ, তারে বলা হয় প্রবন্ধ। প্রবন্ধের যে সংজ্ঞা হায়াত মোহাম্মদ স্যার দিয়েছেন, সাহিত্যের রূপরীতির মধ্যে তোমরা পড়ছো 9-10 বইতে, যে কোন বিষয়বস্তুর উপরে যদি জ্ঞানগর্ভ, যুক্তিনিষ্ঠ এবং তোমার হচ্ছে কি বলে বস্তুনিষ্ঠ এবং যুক্তিপূর্ণ আলোচনা হয়, কোন নির্দিষ্ট বিষয়ের উপরে যদি জ্ঞানগর্ভ, বস্তুনিষ্ঠ, যুক্তিপূর্ণ আলোচনা হয়, তখন সেটাকে প্রবন্ধ বলা হয়। যেমন তোমরা ইন্টারমিডিয়েটের সিলেবাসে কিছু প্রবন্ধ পড়ছো, 9-10 সিলেবাসে কিছু প্রবন্ধ পড়ছো, রাইট? তোমাদের মানব কল্যাণ একটা প্রবন্ধ, 9-10 পড়ে আসছো, বই পড়া একটা প্রবন্ধ। তাহলে প্রকৃষ্ট রূপে বন্ধ, প্রকৃষ্ট রূপে বন্ধ, তারে বলা হয় প্রবন্ধ। কিন্তু প্রকৃষ্ট রূপে বন্ধ হলে তারে বলা হয় প্রবন্ধ। ওকে, এবং এটা প্রাদি সমাসের লক্ষণ, বুঝতে পারছো? তারপরে আসো লোকান্তর শব্দটি কোন সমাস সাধিত? লোকান্তর নিত্য সমাস, অন্তর আছে। লোকান্তর মানে হচ্ছে অন্য লোক। এখানে লোক মানে আবার মানুষ না, উল্টা পাল্টা শুরু করে দিও না, ঠিক আছে? যেমন দেখো, লোক লোকান্তর নামে আল মাহমুদের একটা কবিতার বই আছে, ভালো মতো বুঝবা। লোক লোকান্তর, এই কবিতাটাও তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে ছিল, এখন আর নাই। লোক লোকান্তর কবিতা পড়লে বুঝতে পারবা। এই লোক মানে হচ্ছে ইহলোক, এবার বুঝছো? লোক মানে মানুষ না। আর লোকান্তর মানে হচ্ছে পরলোক। এই ইহলোক পরলোক নিয়ে হচ্ছে এই কবিতাটা। তাইলে আমরা অনেক সময় কোন কোন নেতার নাম ধরে বলি, এক ভাই লোকান্তরে, লক্ষ ভাই ঘরে ঘরে, মানে উনি মারা গেছেন কিন্তু ওনার আদর্শের মানুষ যারা তারা ঘরে ঘরে স্টিল এক্সিস্ট করেন। এভাবে অনেক সময় দেখবো স্লোগান দেয়। লোকান্তর মানে লোকের লোকচক্ষুর অন্তরাল হয়ে গেছেন যিনি, তারা বলা হয় লোকান্তর। তো ইহলোক পরলোক, ইহকাল পরকাল, এই লোক শব্দের মাল্টি ডাইমেনশনাল অর্থ এই জায়গায়। অন্য লোক মানে অন্য মানুষ না, অন্য লোক মানে অন্য কাল। ওই যে লোকান্তর, বুঝছো? লোকচক্ষুর তোমার হচ্ছে অন্য লোকে চলে যাওয়া, বা তোমার হচ্ছে সময়ের পরিবর্তন হয়ে যাওয়া। ইহলোক পরলোক,
এই লোক মানে ইহকাল, লোকান্তর মানে পরকাল। লোকান্তর, লোকচক্ষুর অন্তরাল, এর মানে অন্য লোক। বুঝতে পারছো? এটা অন্য মানুষ না, কিন্তু আবার উল্টা বুঝবা না। নিচের কোনটি অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ? হাতে খড়ি, অঘাটে, দোটানা, অকেজ, হাতে খড়ি, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে ডিটেইল আলোচনা করেছি। করপল্লব কোন সমাস? উপমিত কর্মধারয় সমাস। কারণ উপমিত কর্মধারয় আমরা শিখেছিলাম যে এই মিত মানে এখান থেকে আমরা রিলেট করে জানবো এটা মিথ্যা, আর মান এখান থেকে রিলেট করে জানবো এটা হচ্ছে গিয়ে সত্য কথা। এখন করপল্লব, খেয়াল করে দেখো, এই কর মানে হচ্ছে হাত, আর পল্লব শব্দের অর্থ হচ্ছে পাতা, গাছের পাতা আর কি। মানুষের হাত কি গাছের পাতা? কথা কি সত্য? না না, কথা মিথ্যা। তাহলে করপল্লব উপমিত কর্মধারয় সমাস, শতভাগ উপমিত এটা। কালস্রোত কোন সমাসের উদাহরণ? উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। রূপক কর্মধারয়। কাল মানে হচ্ছে সময়, এটা স্রোতের মতো বহমান, স্রোত বহমান, স্রোত বইছে, সময় বইছে, যেটা বইছে, কালও বইছে, স্রোতও বইছে। তাহলে অর্থগত দিক থেকে এটা অভেদ হয়ে গেল, অভিন্ন হয়ে গেল। তুমি তো ইংলিশে সারা জীবন বলে আসছো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে সময় অপেক্ষা করে না, স্রোতও অপেক্ষা করে না, যেটা সময় সেটা স্রোত। অভেদ কল্পনা করা হয়েছে। যদি অভেদ কল্পনা করা হয়, অভিন্ন কল্পনা করা হয়, দুটোকে একই মনে করা হয়, সেটাকে বলা হয় রূপক কর্মধারয়। বুঝতে পারছো? তাহলে রূপক কর্মধারয় মানে কি? যদি পূর্বপদ এবং পরপদের মধ্যে, দুই পদের মধ্যে অভেদ বা অভিন্নতা কল্পনা করা হয়, তখন সেটা হবে রূপক। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? ঈষৎ মানে হচ্ছে সামান্য, আরক্তিম, আজীবন, আপাদমস্তক, আগমন, আরক্তিম। আরক্তিম মানে হচ্ছে ঈষৎ, রক্তিম। অলুক সমাসের উদাহরণ? গায়ে পড়া, কাঁচা পাকা, বউ ভাত, মুক্তিযুদ্ধ। অলুক মানে হচ্ছে, অলুক মানে যেখানে বিভক্তি লোপ পাবে না। তাহলে খেয়াল করে দেখো তো, কাঁচা পাকা, বউ ভাত, এখন অলুক দ্বন্দ্ব হইতে পারে, অলুক তৎপুরুষ হইতে পারে, তারপরে তোমার হচ্ছে অলুক বহুব্রীহি হইতে পারে, যে কোনো লোকে পড়তে পারে। তাহলে এখানে গায়ে পড়া যেটা, এটা হচ্ছে অলুক। গায়ে পড়া স্বভাব যার, তারে বলা হয় গায়ে পড়া। এই গায়ে পড়া আমাদের পূর্বপদে দেখো বিভক্তি আছে, এটা ব্যাস বাক্য কি থাকবে? এটা বিভক্তি থাকবে। গায়ে পড়া স্বভাব যার, গায়ে পড়া। তাহলে গায়ে পড়া সমান সমান, এটার অর্থ হচ্ছে বিরক্তিকর লোক। বিরক্তিকর লোক। তোমাদেরকে আহ তিনটা অলোকের পার্থক্য আমি পাশাপাশি দেখাই দিছি, বুঝতে পারছো? এবং এটা গায়ে পড়াটা হচ্ছে অলোক বহুব্রীহি সমাস। অলোক বহুব্রীহি সমাস। কিছু মানুষ আছে দেখবা, তুমি চাও না, তারপরে এসে গায়ের উপরে পড়বে, তাই এবং তোমার পাগল বানায় ছেড়ে দিবে। এমন মানুষগুলোকে গায়ে পড়া বলা হয়। ঘন শ্যাম কোন ধরনের কর্মধারয় সমাস? ঘন মানে হচ্ছে এখানে মেঘ, শ্যাম মানে হচ্ছে কালো। তো ঘন শ্যাম, মেঘকে কালো বলা হয়েছে। তো আমি বললাম যে তার কাজল কালো চুল, তার মেঘ কালো চুল। তো মেঘকে কালো বললে তো সত্য কথা বলা হয়েছে, আর সত্য কথা বললে সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। কথা কি বুঝতে পারছো? আমি এটা ব্যাখ্যাটা করে দিচ্ছি, তাহলে পরে ভেজালে পড়ে যাবা। এই যে ঘন শ্যাম, এই মেঘ শব্দের একটা সমার্থক শব্দ আছে ঘন, ঘন মানেই মেঘ। তারপরে এই শ্যাম মানে হচ্ছে গিয়ে কালো। কথা কি বুঝছো? তাহলে এখানে দেখো, মেঘ কালো মূলত, তাহলে ঘন শ্যাম মানে মেঘ কালো। তাহলে মেঘকে কালো বলছি, ঘনকে শ্যাম বলছি, কথা সত্য বলেছি। যদি সত্য বলি সেটা উপমান কর্মধারয় সমাস হবে, যদি মিথ্যা বলি আর কাল্পনিক কথা বলি সেটা উপমিত কর্মধারয় সমাস হবে। সমাসের সাহায্যে গঠিত সাধিত শব্দ কোনটি? পরিষ্কার, ডুবন্ত, দেশ থেকে, উদ্যোগ। দেশ থেকে, তুমি এখানে বলবা দেশকে ত্যাগ সমান সমান দেশ থেকে। এখানে কে আছে, এর মানে দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে আসো জটা জল, সরি জটা জাল কোন ধরনের কর্মধারয় সমাসের উদাহরণ? আচ্ছা, এখন দেখো খেয়াল করো, উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। জটা জাল, আমি যদি বলি জটা রূপ জাল, তাহলে একটা সেন্স আসে। আমি যদি বলি জটার মতো জাল বা জটা জালের ন্যায়, তাহলে আরেকটা সেন্স আসে। তাহলে দেখো, তুমি চাইলে আলাদা আলাদা সেন্সে এটাকে কল্পনা করতে পারো। কথা কি বুঝাইতে পারছি? আবার আমি যদি বলি হচ্ছে জটার ন্যায় জাল বা জটারূপ জাল, অর্থটা কি আসে? তাহলে দেখো, এই যে জাল,
এটাকে জটার মতো কল্পনা করা হয়েছে না জটাটাকে জালের মতো কল্পনা করা হয়েছে, এই হচ্ছে এখানে প্রশ্ন। এখন উপমান কর্মধারয় সমাস যেটা, যেখানে বাস্তব তুলনা করা হয়, উপমিত কর্মধারয় সমাস যেটা, যেখানে অবাস্তব তুলনা করা হয়। উপমিতের ক্ষেত্রে ধরো ফুলকুমারী, ফুল কুমারী, তাহলে সেখানে আমরা কি বলি? কুমারী ফুলের ন্যায়, তাহলে কুমারীকে আমরা কি বলি? ফুলের মতো বলি। অথবা ধরো চন্দ্রমুখ, তখন কি বলি? মুখটা চাঁদের ন্যায়। তো এখানেও জালটাকে জটার মতো কল্পনা করেছে, জাল জটার ন্যায়, তাহলে উপমিত কর্মধারয় সমাস। ওকে, জাল জটার, জটা তো বুঝছো, জটাধারী, মাথার মধ্যে জটা থাকে সেটা জটাধারী। তো জাল জটার ন্যায়, সুতরাং এটা হচ্ছে তোমার উপমিত কর্মধারয় সমাসের এক্সাম্পল। এরপরে অসুখ, এটা কোন সমাস? কর্মধারয় তৎপুরুষ অব্যয়ভাব বহুব্রীহি। এখন অব্যয়ভাব তুমি কল্পনা করতে পারো সুখের অভাব এই অর্থে অ দিয়ে, আর বহুব্রীহিতে দিলে এটা আলাদা একটা তৃতীয় পদের অর্থকে মিন করে। আর তৎপুরুষে হওয়ার কোনো চান্সই নাই, কারণ এখানে বিভক্তি যুক্ত হলে কর্মধারয় হবেই না। অব্যয়ভাব আর বহুব্রীহির মধ্যে একটা চান্স আছে, তবে উত্তর হচ্ছে বহুব্রীহি, নাবাচক বা নয়ী বহুব্রীহি সমাসের উদাহরণ এটা। ইত্যাদি, ইতি হতে আদি। তো ইতি হতে আদি যদি তুমি ব্যাসবাক্যে খেয়াল করো, তাহলে হতে থেকে চেয়ে এখানে আসতেছে ইতি হতে আদি সমান সমান ইত্যাদি, তাহলে তৎপুরুষ সমাস। এরপরে দেখো গৃহান্তর কোন সমাস? গৃহান্তর নিত্য সমাস, কারণ অন্তর্যুক্ত আছে অন্য গৃহ। গৃহান্তর মানে অন্য গৃহ, নিত্য সমাস। এরপরে পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান ভাবে থাকে তাকে কি বলে? পূর্বপদে বিভক্তির লোপ, পরপদের অর্থ প্রধান, তৎপুরুষ সমাস। পূর্বপদে বিভক্তির লোপ, পরপদের অর্থ প্রধান, তৎপুরুষ। এরপরে জ্যোৎস্না রাত কোন সমাসের উদাহরণ? জ্যোৎস্না শোভিত রাত, মধ্যপদলোপী কর্মধারয়। মধ্য পদলোপী কর্ম ধারয়। ওকে, মধ্যপদলোপী কর্মধারয় এটা। আচ্ছা, তারপরে আসো, তুমি আবার বলবা যে ভাই ধতে মনে হয় মাত্রা দিছে কাউসার ভাই, এটা আরেক ভেজাল। এরপরে আসো মধ্যপদলোপী কর্মধারয় জ্যোৎস্না রাত, এটা জ্যোৎস্না শোভিত রাত, এটার ব্যাস বাক্য হলো, আচ্ছা আমি মধ্যপদলোপী লিখে দিচ্ছি, আমার তো ব্যাস বাক্য লিখে দেওয়া উচিত, নাম তো আছে, তাহলে নাও। জ্যোৎস্না শোভিত রাত, তো শোভিত বা আলোকিত বা সজ্জিত এটা মাঝখান থেকে বাদ যাচ্ছে, সুতরাং এটা মধ্যপদলোপী। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসো রূপক কর্মধারয় সমাস কোনটি? মিশকালো, চিরসুখী, রদ দেখা, শোকানল। চিরসুখী, মিশকালো, রদ দেখা, রূপক, রূপক। তাহলে এখান থেকে শোকানল, শোক রূপ, শোক রূপ, অনল। রদ দেখা মানে রদকে দেখা, চিরসুখী চিরকাল ব্যাপী সুখী, মিশকালো মিশির ন্যায় কালো। এটা পরীক্ষায় আসতে পারে, এটা উপমান কর্মধারয় সমাস, এটা খুব ভালো একটা এক্সাম্পল। এটাকে একটু ব্যাখ্যা করে দিই, এখানে কাজে লাগবে। এই মিশি শব্দের অর্থ হচ্ছে পুরানো তামাক, পুরানো তামাক যেটাকে বলা হয় মিশি, তাহলে মিশির ন্যায় কালো, মিশ কালো। এখন এই মিশ কালো কথার দ্বারা দেখো যে কোনো কিছু পুরাইলে কার্বনের উপস্থিতির কারণে সেটা কালো হয়ে যায়। তো তামাক তো কালো হবেই, কুচকুচে কালো হয়ে যায়। আমরা অনেক সময় দিঘির পানি কেমন কালো সেটা বোঝানোর জন্য বলি যে মিশ কালো। মিশ কালো মানে কুচকুচে কালো, তাহলে মিশ কথাটা আসছে মিশি থেকে। বুঝতে পারছো? ঠিক এরকম একটা ব্যতিক্রম এক্সাম্পল আছে রক্তাশোক। এই রক্তাশোক মানে হচ্ছে রক্তের ন্যায় অশোক, রক্তের ন্যায় অশোক। এই অশোক একটা ফুলের নাম, এই জায়গাতে হচ্ছে ভেজাল, এটা ধরতে না পারলে উত্তরটা দিতে পারবা না। রক্তের ন্যায় অশোক, রক্তাশোক, তো অশোক একটা ফুল এবং এই ফুলটা টকটকে লাল হয়। তাহলে রক্তকে আর অশোককে খেয়াল করো ব্যাপারটা, রক্তের নেই অসুখ, রক্তাশোক, রক্তকে শোক অশোকের রঙের সাথে কম্পেয়ার করা হয়েছে, সেই দিক থেকে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস, কারণ কথাটা সত্য। আর রক্তাশোকের মধ্যে যে আসলে শোক বা কষ্ট আছে নাকি অশোক সংক্ষিপ্তে শোক হয়েছে, সেটা বুঝতে না পারলে কখনোই তুমি অ্যান্সার দিতে পারবে না। এমনকি এখানে যদি আমি রক্তের নেই অশোক তোমাকে বলেও দেই, অশোক যে একটা ফুল এবং এই ফুল যে লাল, এটা না জানলেও প্রবলেম, অ্যান্সার করা সম্ভব না। এর জন্য একটু ভোকাবুলারি স্টক যদি ভালো থাকে, সমাস সহ যে কোনো ব্যাকরণের টপিক গুলোতে তুমি এখানে অনেক বেশি সুবিধা পাবা। তাহলে রূপক কর্মধারয় সমাস কোনটা? শোকরূপণল, শোকানল, কারণ আগুনকে এখানে শোক বা দুঃখ হিসেবে বর্ণনা করা হয়েছে,
এবং স্বাভাবিক, আগুন পুড়ায় দেয়, দুঃখ পুড়ায় দেয়। তুমি, সে ও আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, তুমি, সে ও আমি এটি কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব, এটা যোগফল দ্বন্দ্ব, সহজ কথা মনে রাখবা। ত্রিভুজ কোন সমাস? এক বিরাট ভেজাল, এখানে ভেজাল দেখার খুব একটা সুযোগ নাই, কারণ একটা অপশন রাখছে দ্বিগু, আমরা দ্বিগু নিতে হবে। যদি এই জায়গায় কর্মধারা কি বলে সংখ্যাবাচক বহুব্রী থাকতো, তাহলে একটা আলোচনার সুযোগ ছিল, তাও আমি তোমারে বলে দিই। দেখো ত্রিভুজ 1 2 3, বাহু কয়টা? 3টা। আবার 1 2 3, কয়টা? 3টা। আর ত্রিভুজ যখন তুমি বলো, এইটার কথা বলো, 3টা বাহুকে বলো, বুঝবার সময় কি বুঝো? একটা ক্ষেত্রকে বুঝো। এই জন্য সতর্ক থাইকো অপশনে কি দিচ্ছে না দিচ্ছে, কারণ ত্রিভুজ আলটিমেটলি আমি বলার সময় বাহু বলি, বোঝার সময় ক্ষেত্র বুঝি, আচরণটা সংখ্যাবাচক বহুব্রীহির। কিন্তু দ্বিগু কেন নেওয়া হয়? দ্বিগু নেওয়া হয় এই কারণে, কারণ এই শব্দটা হচ্ছে নাউন বা বিশেষ্য, এই কারণে এটাকে দ্বিগু কাউন্ট করা হয় আলটিমেটলি আর কি। বুঝছো? এই আলোচনা তোমাদেরকে করেছি ক্লাসের শুরুর দিকে। তাহলে এটা হচ্ছে দ্বিগু। বুঝতে পারছো? যেহেতু সংখ্যাবাচক বহুব্রী নাই, আমরা ঝামেলায় যাচ্ছি না। সংখ্যাবাচক বহুব্রী থাকলে ঝামেলা হইতো, তবে আলটিমেট ডিসিশন দ্বিগুর পক্ষেই আসতো। কর্মধারয় সমাস কোনটি? দেশ ত্যাগ, হতশ্রী, অনুদান, ভদ্র মহিলা। তাহলে দেশ ত্যাগ, দেশকে ত্যাগ, হতশ্রী, হত হয়েছে স্ত্রী যান যার, আর ভদ্র মহিলাতে আমরা যদি বলি ভদ্র যে মহিলা, এই অর্থে যদি বলি, তাহলে কর্মধারয় সমাসের ক্ষেত্রে ভদ্র মহিলা শব্দটা বেশি পারফেক্ট। কারণ ভদ্র মহিলা বললে তুমি আলটিমেটলি একজন মহিলাকে বুঝতে বুঝতে পারো, মিন করো। তাহলে ভদ্র যে মহিলা, ভদ্র মহিলা, এটা কর্মধারয় সমাস। এরপর নিচের কোনটি নিত্য সমাস? এটা নিয়ে ভেজাল আছে, কারণ বইতে কালসাপকে নিত্য সমাস দেওয়া আছে, কিন্তু আসলে কালসাপ নিত্য সমাস না। যদি কালসাপের সত্যিকারের তুমি এখান থেকে যদি ব্যাখ্যা চাও, কালসাপ রূপক কর্মধারয়, আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, ভালো মতো দেখো। আসলে এটা হচ্ছে রূপক কর্মধারয়। কেন? কাল হচ্ছে শত্রু, তাহলে কাল সাপ এই কথার মধ্যে সাপকে শত্রু কল্পনা করা হয়েছে। খেয়াল করে দেখো, বুঝো। রূপকের লক্ষণ কি? পূর্বপদ আর পরপদের মধ্যে অভিন্ন কল্পনা করা। অভিন্ন কল্পনা করা, যেমন শোকানল, যৌবন সূর্য, দেহ ঘড়ি, পরাণ পাখি, ক্রোধানল, মন মাঝি, এগুলো। কিন্তু এখানে কালসাপের নৃত্যের কোনো লক্ষণ উপস্থিত নাই, না থাকার পরও বইতে কালসাপের নৃত্য লিখে রাখছে, এই জন্য আমাদেরকে নৃত্য নিতে হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে কালসাপ রূপক কর্মধারয় সমাস হবে। কাল, রূপ, সাপ, কালসাপ। কথা বুঝছো? আর অন্যগুলো সিস্টেমে বইয়ের সাথে মিলতেছে না, এই জন্য টেক্সচুয়াল বই থেকে টেক্সচুয়াল অ্যান্সার হিসেবে কালসাপ নিতে হয়েছে, বাট কালসাপের মূল পরিচয় তোমাকে আমি দেখাই দিলাম। তুষার ধবল, তুষার সাদা হয়, সুতরাং উপমান কর্মধারয় সমাস। তুষার ধবল, ধবল শব্দের অর্থ সাদা, আমি তুষার বা বরফকে সাদা বলেছি, এটা উপমান কর্মধারয়। প্রকৃষ্ট যে ভাত বা প্রকৃষ্ট রূপে ভাত সমান সমান প্রভাত, প্রাদি সমাস। এটার উদাহরণ অনেক আলোচনা করেছি আমি। এরপরে শতাব্দী কোন সমাস? শত অব্দের সমাহার, দ্বিগু, বহু আলোচনা হয়েছে। তারপরে হচ্ছে তোমার আম কুড়ানো, আম কে কুড়ানো। দেখো সব তৎপুরুষ দেওয়া আছে, তোমাকে নিতে হবে এখন কোন তৎপুরুষ। আম কে কুড়ানো, তাহলে দ্বিতীয় তৎপুরুষ, এটার ব্যাস বাক্য হচ্ছে আম কুড়ানো, আমকে কুড়ানো। এখন আমকে কুড়ানো বললে তুমি এখানে কি পাও? তুমি এখানে কে পাও? তো কে কিসের লক্ষণ? কে হচ্ছে দ্বিতীয় বিভক্তির লক্ষণ। আমকে কুড়ানো মানে আম কুড়ানো। তারপরে হচ্ছে কাজলের ন্যায় কালো, কাজল কালো কোন সমাস? উপমান কর্মধারয় সমাস, কারণ কাজলকে কালো বলেছি কথা সত্য, উপমান কর্মধারয় সমাস। তারপরে আসো সমাস নির্ণয় করো। সুপ্ত উত্থিত, আগে সুপ্ত পরে উত্থিত, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু। এখন অর্থের দিক থেকে যদি তুমি এটাকে খেয়াল করো, সুপ্ত শব্দের অর্থ হচ্ছে ঘুমন্ত, আর উত্থিত শব্দের অর্থ অর্থ হচ্ছে যেটা ঘুমন্ত না। তাহলে আগে সুপ্ত পরে উত্থিত, আলটিমেটলি উত্থিত মিন করতেছে, উঠে গেছে এমনটা মিন করতেছে। তাহলে এটা হচ্ছে পরপদের অর্থপ্রধান সমাস। তো পরপদের অর্থপ্রধান সমাস হয় কোন সমাসে? কর্মধারয়ের ক্ষেত্রে। আমরা এটা কর্মধারয় নিব। বহুব্রী সমাস দ্বারা নিষ্পন্ন শব্দ রাজেন্দ্র, গায়ে পড়া, পকেট মার, হৃত সর্বস্ব, গায়ে পড়া। আচ্ছা, তারপরে হচ্ছে কোনটি তৎপুরুষ সমাস? জনমানব, মহাকাব্য, শতাব্দী, মন্ত্রমুগ্ধ। জন ও মানব, তারপরে মহতি বা মহান যে বড় যে কাব্য, মহাকাব্য, শতাব্দের সমাহার, শতাব্দী। তারপরে হচ্ছে তোমার মন্ত্রমুগ্ধ, মন্ত্র দ্বারা মুগ্ধ, তাহলে এটা তৎপুরুষ সমাস। মন্ত্র দ্বারা মুগ্ধ, দ্বারা দিয়ে কর্তৃক, তৃতীয় তৎপুরুষ। নীল কর, নীল করে যে, উপপদ তৎপুরুষ।
আবার নীলকর অর্থগত দিক যদি বিবেচনা করো তাহলে ব্যতিক্রম বহুব্রী নিতে পারবা ওই জায়গা থেকে আর কি। বাট এখানে বহুব্রী নেওয়ার কোনো চান্স নাই, এটাকে উভয় তৎপুরুষে নিতে হবে, নেওয়া ভালো। সেক্ষেত্রে তুমি বলতে পারবা নীল করে যে নীলকর, অর্থাৎ উম এটা ব্রিটিশ পিরিয়ডে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে যখন ইংল্যান্ডে প্রচুর পরিমাণে নীলের দরকার হয়েছিল, কিন্তু নীল ওদের এখানে চাষ হইতো না, নীল ফলতো এখানে ভারত উপমহাদেশ বাংলাদেশ ভূখণ্ডে। তখন ব্রিটিশরা এখানে কৃষকদেরকে জোর করে ধানের জমিতে নীল চাষ করতে বাধ্য করত। যারা এটা করতো না তাদের স্ত্রী সন্তানকে আটকে রেখে নির্যাতন করত। এদিন একটা নাটকও আছে দীনবন্ধু মিত্রের, নীল দর্পণ নামে। এটা আবার মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেছিলেন, দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর ওই নামে। বুঝতে পারছো? আবার এটার সাথে একটা মজার কাহিনীও জড়িত আছে। ওখানে যে ভিলেন ক্যারেক্টারটা আছে আর কি, হ্যাঁ, যে হচ্ছে চাষীদের উপর নির্যাতন করত, তো এটা যখন মঞ্চে অভিনয় করা হচ্ছিল, বিদ্যাসাগর ছিলেন দর্শক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো যে ভিলেন ক্যারেক্টারে অভিনয় করতেছিল তার রোলটা সে চমৎকার ভাবে অভিনয় করছে, এত ভালোভাবে করছে, বিদ্যাসাগর ভুলে গেছে যে উনি অভিনয় দেখতেছেন, উনি জুতা খুইলা দিচ্ছেন ঢিল মঞ্চে। তাহলে নাটককে কেন দৃশ্যকাব্য বলা হয়, এটা তো একটা সবচেয়ে বড় প্রমাণ। দৃশ্যকাব্য মানে হচ্ছে আগে তো নাটকের স্টাইলের যে মানে ডায়ালগের যে ঢংটা ছিল এটা কবিতার মতো করে বলা হইতো। তোমরা যদি শেক্সপিয়ারীয় নাটকগুলো দেখো, মূল নাটকগুলো, তাহলে দেখবা প্রতিটা সংলাপ কবিতার ঢঙে ঢঙে বলা। এই জন্য নাটককে বলা হয়তো প্রথমত কাব্য। আচ্ছা, দৃশ্যকাব্য কেন? কারণ নাটক যখন লিখতো মানুষ, যত নাট্যকার নাটক লিখছে, কোন নাটক তারা পড়ার জন্য লিখেননি, লিখছেন অভিনয় করার জন্য, অভিনয় করে মানুষ এটাকে দেখাবে। এই জন্য সাহিত্যের মধ্যে নাটকের প্রভাব মানুষের উপরে সরাসরি পড়ে সবচেয়ে বেশি। তুমি দেখতেছো, সাথে সাথে রিয়েলাইজ করতেছো। কোনো কিছু পড়লে আমরা মাথার মধ্যে সেই দৃশ্য কল্পনা করে সাজায় নিই, আর নাটক যখন আমরা দেখি সাথে সাথে এটা দেখারটা বেশি আমাদের উপরে কাজ করে। এই জন্য নাটককে বলা হয় সাহিত্যের যেসব ধারা আছে তার মধ্যে সবচেয়ে মানুষের উপরে সরাসরি প্রভাব ফেলে হচ্ছে নাটক। এবং এটাকে দৃশ্যকাব্য বলা হয় কারণ দৃশ্যের মাধ্যমে এটা আমাদের সামনে আসে। আর কাব্য কথাটা যুক্ত হয়েছে এই কারণে, কারণ এটা আগের নাটকগুলোতে সবগুলো ডায়লগ ফুটায় তোলা হইতো কাব্যের ঢঙে। এমনকি বাংলা সাহিত্যে যত নাটক তুমি দেখো তাদের মধ্যে নাট্যকাব্য বা কাব্য নাট্য এটা তুমি শুনে থাকবে। কাব্যনাট্য বা নাট্যকাব্য এসবের অর্থ কি? বিশেষ করে কাব্যনাট্য যদি বলো, এটা নাটক, কিন্তু এটার যে স্টাইল, এটার যে ঢং, কবিতার ঢঙে ঢঙে, যেমন পারস পাওয়া যায়, বিখ্যাত কাব্যনাট্য সৈয়দ শামসুল হকের। তারপর রক্তকরবী আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ইত্যাদি ইত্যাদি। তো যেখান থেকে গেছিলাম আমরা, নীলকর ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এই নামে অনুবাদ হয়েছিল। তো এই নীলকররা আমাদের দেশের সাধারণ চাষীদের উপরে ব্যাপক অত্যাচার ও বিচার করছে ওই সময়তে। যারা এটাকে করতো, মানে নীল চাষ করতে বাধ্য করতো, তাদেরকে বলা হতো নীলকর। এরপরে দেখো চিকিৎসা শাস্ত্র কোন সমাস? চিকিৎসা বিষয়ক শাস্ত্র মধ্যপল্লবী কর্মধারয়, এটা নতুন বই থেকে আসছে। এখন যেটা মাধ্যমিকে ব্যাকরণ হিসাবে আছে বছর পর্যন্ত, ওই বইটা থেকে এটা আসছে। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র একটা শাস্ত্রকে মিন করে, মাঝখান থেকে বিষয়কটা লোপ পায়। উপমান কর্মধারয় সমাস কোনটি এখানে? কালচক্র পরাণ পাখি বহুব্রী শশব্যস্ত। শশব্যস্ত, এই শশব্যস্ত কথাটার ব্যাস বাক্য হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত সমান সমান শশব্যস্ত। শশক মানে হচ্ছে খরগোশ, খরগোশের ন্যায় ব্যস্ত। কোনো মানুষ যদি খুব বেশি ব্যস্ততা দেখায়, আমরা বলি উনি তো আমার সামনে থেকে শশব্যস্ত হয়ে চলে গেলেন, মানে খুব অস্থির ছিলেন। খরগোশ দেখবা তার জাগ্রত সময়ের প্রায় পুরোটাই খুব অস্থির থাকে, কোনো কিছু কাটা, দাঁত মুখ নাড়ানো, এটা ওটা করা, কান নাড়ানো, কিছু একটা করেই। আর তোমরা যদি এক কাজ করো, সমাসের যদি খুব ডিটেল দেখতে শিখতে চাও, তোমাদের তো এমনিতেই দুইটা পার্ট মিলে প্রায় 3 ঘন্টার মতো আমি লেকচার দিয়ে দিচ্ছি, খুব ডিটেইল সব নিয়ে আসছি। তারপরে যদি মনে করো যে টপিক ভিত্তিক একটু আরেকটু অন্যভাবে দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা ইউটিউবে গিয়ে লিখবা উত্তরণ ইংলিশে, আর বাংলায় লিখবা হচ্ছে সমাস। ইংলিশে লিখবা UTTORON উত্তরণ, আর বাংলা লিখবা সমাস। লিখলে ওখানে দেখবা সমাসের একটা সিরিজ আসবে, 1 2 3 4 5। অবশ্যই 1 নম্বরটা আগে দেখবা, তারপর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এভাবে সিরিয়ালি যাবা। গেলে তোমার সমাসের উপরে আরো বিস্তর আইডিয়া হবে, ভালো আইডিয়া হবে। বুঝতে পারছো? এর উত্তরণ হচ্ছে আমাদের উদ্ভাস উন্মেষ পরিবারের আরেকটা প্রতিষ্ঠান আছে, বিসিএস প্রতিষ্ঠান, যেখানে বিসিএস এর স্টুডেন্টদেরকে পড়ানো হয়। ওখানে তো উত্তরণের একটা চ্যানেলও আছে, উত্তরণের ইউটিউব চ্যানেল আর কি, ওখানে এটা আমি তোমাকে দেখতে বলছি। এই 1 2 3 4 5 সবগুলো দেখে নিবা। ওটা আমারই ভিডিও, আরো 2 3 বছর আগের করা, অনেক গোছানো ভিডিওটা। বুঝতে পারছো? ওখানে হয়তো আমাকে আর একটু কম বয়স্ক লাগতে পারে, ঠিক আছে, বাট ওটা আমি।
আচ্ছা, তারপরে আসো যেখানে ছিলাম, উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? শশ ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত। শশক মানে হচ্ছে খরগোশ, খরগোশের মতো ব্যস্ত। 1-1.5 বছর হয়েছে না, 3 বছর হয়নি, 1-1.5 বছরের মতো হয়েছে। দেখো, দেখলে বুঝতে পারবা, বা 2 বছর, আমি শিওর না। তারপরে আসো, বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? জনশ্রুতি, অনমনীয়, খাসমহল, তপোবন। অনমনীয়, নমনীয় নয় যা, সেটাকে বলে অনমনীয়। আর বাকিগুলো একটা বহুব্রীহি সমাস না। এখানে খাস যে মহল, খাসমহল, জনদ্বারা শ্রুতি, জনশ্রুতি, তপের নিমিত্তে বন, তপোবন, এগুলো মিলছে না বহুব্রীহি সমাসের ক্ষেত্রে। তো এই ছিল তোমাদের সাথে আজকের আলোচনা, আজকের আয়োজন। তোমরা ভালো থাইকো, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী লেকচারে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।